হ্যালো হ্যালো হ্যালো, আমরা আবার চলে আসছি। হ্যালো হ্যালো হ্যালো, আমরা আবার চলে আসছি। বুঝছো, আমাদের ইন্টারনেটটা হঠাৎ করে চলে গেছিল প্রথম ক্লাসেই একটা ধাক্কা, তাই না? অসুবিধা নাই, আমরা যেখানে শেষ করছিলাম ওখান থেকেই শুরু করব। আমরা যেখানে শেষ করছিলাম ওখান থেকেই শুরু করব। আচ্ছা, ঠিক আছে, আমরা যেখান থেকে শুরু করছিলাম সেখান থেকে আবার করব, আবার স্টার্ট করব আমরা। ঠিক আছে, ওকে 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 ওকে, সবাই চলে আসো চলে আসো চলে আসো, আমরা শুরু করে দিই। আমরা শুরু করে দিই। তো চ্যাপ্টার 5-এ আমরা যেই জিনিসটা পড়ব সেটা হচ্ছে সি প্রোগ্রামিং, একটা প্রোগ্রামিং ভাষা। তোমরা কোডিং করছো অনেকে, তাই না? সি প্রোগ্রামিং, পাইথন, পাইথন দিয়ে কোড করছো না, তাই তো? তো আমরা ওরকমই একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এটা পড়বো। খুবই মজার একটা জিনিস, তোমাদের সামনেও কাজে লাগবে, মানে অনেক বেশি ইন্টারেস্টিং লাগবে যে এই যে কম্পিউটার, এই যে মোবাইল ফোন, এই যে ইন্টারনেট, এগুলো আসলে কেমনে কাজ করে। এই যে আমি লিখতেছি, এখানে একটা দাগ হয়ে যাইতেছে, এটা কেমনে হইলো? কিন্তু আমি তোমাদের লাইভে ক্লাস নিচ্ছি, এটা কেমনে হইতেছে? ফেসবুক ওয়েবসাইটে ঢুকে তুমি একটা লাইভ ক্লাসে জয়েন করতেছো, কমেন্ট করতে পারতেছো, যে এই ব্যাপারগুলো আসলে কি, সব কিছুই আমরা এখানে ডিসকাস করব। এন্ড অনেক ইন্টারেস্টিং ব্যাপার, অনেক অনেক ইন্টারেস্টিং ব্যাপার। চ্যাপ্টার 6, এইটা হচ্ছে ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম। ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম। আচ্ছা, এই যে ফেসবুক তোমরা ব্যবহার করতেছো, হাজার হাজার কোটি কোটি মানুষ ব্যবহার করতেছে না? ওদের সবার ডেটা কোনো এক জায়গায় স্টোর করতে রাখতে হয় না? সেম ভাবে এই যে তোমরা যারা আমাদের কোর্সে এনরোল করছো, তোমাদের নাম, তারপর গ্রুপ অ্যাক্সেস কোড, স্কুল কলেজ এসএসসি রোল নাম্বার, সবকিছু আমরা কোথায় স্টোর করি? একটা খাতায় লিখে রাখি? না, একটা ডেটাবেজে স্টোর করি। যে জায়গায় স্টোর করি সেটাকে বলা হয় ডেটাবেজ। ওই ডেটাবেজ আমরা কেমনে ম্যানেজ করি সেটা আমরা শিখবো হচ্ছে এখানে। বুঝতে পারছো? আর এখানেও আমরা একটা একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ টাইপের জিনিস, যেটাকে বলা হয় এসকিউএল, সেটা শিখব। এসকিউএল, স্ট্রাকচার্ড কোয়েরি ল্যাঙ্গুয়েজ। তো এই ছিল আমাদের এই 6টা চ্যাপ্টারের ওভারভিউ, এই 6টা চ্যাপ্টারের ওভারভিউ। ঠিক আছে, সো তোমরা এনসিটিভির ওয়েবসাইট থেকে এই বইটা ডাউনলোড করে নিবা। আপাতত বই দেখার দরকার নেই, আমার যে স্লাইডটা আছে ওই স্লাইডটা দেখলেই হবে, ওই স্লাইডটা দেখলেই হবে। ঠিক আছে, তো আমরা আবার স্লাইডে ফেরত যাই। আমরা আবার স্লাইডে ফেরত যাই। ঠিক আছে, তো আজকে আমরা চ্যাপ্টার 3, 3 নাম্বার চ্যাপ্টারটা শুরু করব। 3 নাম্বার চ্যাপ্টারটা শুরু করব আইসিটির সবচাইতে ইম্পর্টেন্ট চ্যাপ্টার। এখানে ম্যাথস আর ফিজিক্সের একটা কম্বিনেশন হবে, ম্যাথস আর ফিজিক্সের একটা কম্বিনেশন হবে। এখান থেকে তুমি 2টা সিকিউ পাবা পরীক্ষায়, মানে 20 নাম্বার। এমসিকিউ 4-5টা এমসিকিউ পেয়ে যাবা, বুঝছো? 4 থেকে 5টা এমসিকিউ পাবা। চ্যাপ্টারের নামটা সবাই খেয়াল করো, নাম্বার সিস্টেম অ্যান্ড ডিজিটাল ডিভাইস, সংখ্যা পদ্ধতি এবং ডিজিটাল ডিভাইস। অনেক বড় একটা চ্যাপ্টার, আমাদের 11-12টা ক্লাস লাগবে এই চ্যাপ্টারটা শেষ করতে। তুমি যদি খুব সুন্দরভাবে খেয়াল করো, এই চ্যাপ্টারের 2টা পার্ট আছে, নাম্বার সিস্টেম অ্যান্ড ডিজিটাল ডিভাইস। এই নাম্বার সিস্টেমটা হচ্ছে ম্যাথের মতো, এটা হচ্ছে ফিজিক্সের মতো। তো আমরা ফার্স্টে নাম্বার সিস্টেম দিয়ে শুরু করব। তোমরা কোন সংখ্যা পদ্ধতিতে গণনা করো আমাকে বলো তো, আমাকে বলো। তোমরা তো একটা নাম্বার সিস্টেমের সাথে পরিচিত। এই যোগ বিয়োগ গুণ ভাগ করো না? যেটাই করো এটাকে বলা হয় দশমিক সংখ্যা পদ্ধতি। এটাকে কি বলা হয় বলো তো? এটাকে কি বলা হয়? ডেসিমাল বা দশমিক সংখ্যা পদ্ধতি। এই সংখ্যা পদ্ধতিতে কি হয়, আমরা একটু গুনি তো। দশমিক সংখ্যা পদ্ধতিতে আমরা একটু গুনি সবাই। 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, তাই না?
আচ্ছা, তুমি যেই সংখ্যা পদ্ধতিতে ছোট ক্লাসে ক্লাস 2 থেকে পড়ে আসতেছো, একটা সংখ্যা আমাকে বলো। 9410, কথার কথা। তো এটা একটা সংখ্যা, আর এই সংখ্যার প্রত্যেকটা যেই প্রতীক, খেয়াল করো তো, এইটাকে কি বলা হয় বলো তো? এইটা একটা অঙ্ক। পড়ে আসছো না ছোট ক্লাসে? অঙ্ক। এই পুরাটা হচ্ছে সংখ্যা। এটা কি অঙ্ক বা ডিজিট? এটাও একটা অঙ্ক বা ডিজিট, তাই তো? তো তোমরা যেই সংখ্যা পদ্ধতি পড়ে আসছো, সেই সংখ্যা পদ্ধতিতে কয়টা এরকম মৌলিক অঙ্ক আছে আমাকে বলতে পারবা? কয়টা কয়টা এরকম মৌলিক অঙ্ক আছে? কয়টা এরকম মৌলিক অঙ্ক আছে? 10টা, 0 থেকে 9 পর্যন্ত। 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10টা। এজন্যই এই সংখ্যা পদ্ধতিকে বলে দশমিক। দশমিক, দেখছো? 10 10 দশমিক। আমরা এগুলাতে আরো ডিটেলসে যাব। আচ্ছা, তার মানে 0 থেকে 9 পর্যন্ত 9টা জিনিস আমি গুনতে পারি। আমার কাছে একটা কমলা থাকলে এইটা প্রকাশ করে। আমার কাছে ধরো কমলা আছে, 2টা কমলা থাকলে এইটা, 3টা কমলা এইটা, 4টা কমলা এইটা, 9টা কমলা থাকলে আমি এটা দিয়ে প্রকাশ করি। 10টা কমলা থাকলে কি দিয়ে প্রকাশ করব? আমার কাছে তো আর কোনো মৌলিক প্রতীক নাই। আমি যেটা করি, দেখো ব্যাপারটা খুব সুন্দর। এই সবগুলার আগেই কিন্তু একটা করে শূন্য আছে, আছে না? কারণ আগে শূন্য থাকলে তার কোনো ভ্যালু নেই। যখনই 9-এর বেশি কোনো একটা সংখ্যা আমি গুনতে যাব, আমি কি করব জানো? এটাকে একক স্থান, এটাকে দশক স্থান বলে না? একক স্থান, দশক স্থান। দেখো, একক স্থানের অঙ্কগুলা 0 থেকে শুরু হয়েছে, সর্বোচ্চ 9। একক স্থানের অঙ্ক তুমি আর বাড়াইতে পারতেছো? তুমি আর বাড়াইতে পারতেছো না, কারণ 9-এর বেশি কোনো অঙ্ক নাই। 9 হচ্ছে সবচেয়ে পাওয়ারফুল অঙ্ক বা ডিজিট। তাহলে এখন কি করতে হবে? এটাকে আর বাড়াইতে পারতেছো না, এটাকে এবার সবচেয়ে কমায় ফেলো, এটাকে এবার 0 বানায় ফেলো। আর বাড়ানো মানে 0 চলে যাওয়া। এবার কি করো? দশক স্থানীয় অঙ্কটা 1 বাড়ায় দাও, তাহলে 10। এর পরবর্তী সংখ্যা আমরা কেমনে পাবো? এইটার একক স্থানীয় অঙ্ক আমি কি বাড়াইতে পারি? বাড়াইতে পারি? বলো তো, বাড়াইতে পারি? 1 1। তারপর এটার পরবর্তী সংখ্যা একক স্থানীয় অঙ্ক আমি বাড়াইতে পারি? 12। এভাবে করে চলতেছে চলতেছে চলতেছে, ধরো 99 98। এটার পরের সংখ্যা কি হবে? এটার পরের সংখ্যা কি হবে? ছোটকালের পরে আসছো, জিনিসটা কিন্তু অনেক মজার। জিনিসটা কিন্তু অনেক মজার। এটার একক স্থানীয় অঙ্ক আমি 1 বাড়াইতে পারি? হ্যাঁ বাড়াইতে পারি, বাড়াই দিলাম 9। ওকে, এবার পরেরটায় আসো, পরেরটায় আসো। আমি 1 বাড়াবো, এটার একক স্থানীয় অঙ্ককে আমি বাড়াইতে পারি? না। বাড়াইতে পারি না। এদের সবার আগে কিন্তু একটা করে শূন্য আছে, আছে না? বলো। এবার আমি কি করব? এর একক স্থানীয় অঙ্ককে আমি বাড়াইতে পারি না। আচ্ছা, এটাকে বাড়াইলে কিন্তু শূন্য হয়ে যাবে, তাহলে শূন্য। এটাকে বাড়াইতে পারি না। না বাড়ানো মানে রিস্টার্ট করা। এটাকে রিস্টার্ট, এটাকে রিস্টার্ট, এইটাকে তুমি 1 বাড়ায় দাও। এভাবে করে আমরা কি এই 9টা অঙ্কের সাহায্যেই, 9টা না, 0 থেকে 9, 10টা অঙ্কের সাহায্যেই যে কোনো সংখ্যা বানাইতে পারি। যে কোনো সংখ্যা বানাইতে পারি। তোমরা কি কিছুটা ধরতে পারতেছো ভেতরের খেলাটা কি হয়েছে? এখন তোমরা কোয়েশ্চেন করতে পারো, ভাই আমি কেন 0 থেকে 9 এই 9টা অঙ্কই রাখলাম? তুমি কোয়েশ্চেন করতে পারো না? 0 1 2, ভাই এক দেখতে এমন কেন? তুমি এই কোয়েশ্চেনও তো করতে পারো। আমার মানে সংখ্যাবিদরা বানাইছে এক দেখতে এরকম, এই জন্য এরকম। এখন এই কোয়েশ্চেনটা তো ভ্যালিড। আমি কেন 0 থেকে 9 পর্যন্ত রাখলাম? 0 থেকে 9 পর্যন্ত এই 9টা ইউনিক অঙ্ক রাখলাম। আমি তো 0 থেকে 6 পর্যন্ত রাখতে পারতাম, রাখতে পারতাম না? অবশ্যই রাখতে পারতাম। 0 থেকে 6 পর্যন্ত। দেখো, আমার অঙ্ক যদি হইতো 0 থেকে 6, কাহিনী বুঝছো? আমার অঙ্ক যদি হইতো 0 থেকে 6, খেয়াল করো, 0 1 2 3 4 5 6। আমি বললাম আমি এমন একটা সংখ্যা পদ্ধতি আনবো যেখানে অঙ্ক হচ্ছে 0 থেকে 6 পর্যন্ত। এবার আমি গণনা করি তো,
তাহলে শূন্য, শূন্য দিয়ে স্টার্ট, 1 2 3 4 5 6। এর পরের সংখ্যাটা কি হবে? এর পরের সংখ্যাটা কি হবে? দশমিক পদ্ধতিতে 7, কিন্তু এখানে কি হওয়া উচিত? চলো দেখি। এদের সবার আগেই তো শূন্য আছে, শূন্য হচ্ছে সবচেয়ে কম দামি, এদের বাম পাশে দিলে সবচেয়ে কম দামি। তুমি একে বাড়াইতে পারতেছো না, তাহলে একে কি এবার রিস্টার্ট করে দাও, রিস্টার্ট করে দাও, রিস্টার্ট করে দিলে 0। তার পাশেরটাকে বাড়াও, তার পাশেরটাকে বাড়াও, শূন্যকে 1 বাড়ানো যায়, বাড়াইতে পারছো। এরপরের সংখ্যাটা কি? 1। বুঝছো? বুঝছো বুঝছো? এই যে এই সংখ্যা পদ্ধতিতে এটা বোঝায় এটা, আমার হাতের আঙ্গুল গণনা করো, এটা বোঝায় এটা, 3 বোঝায় এটা, 4 বোঝায় এটা, 5 বোঝায় এটা, 6 বোঝায় এটা। এই 10টা কি বোঝায় জানো? এই 10 বোঝায় আসলে 7। 7 বুঝছো? আমি জাস্ট একটু নাড়া দিলাম ছোট ক্লাসের কনসেপ্টে। আমরা এগুলো আবার পড়বো, আমরা এগুলো আবার পড়বো, কোনো অসুবিধা নাই। ঠিক আছে, তো এগুলো এক একটা সংখ্যা পদ্ধতি। এটা একটা সংখ্যা পদ্ধতি, গণনা করার পদ্ধতি। এই যে আমার হাতের আঙ্গুলগুলা গুনলাম, এটার মাধ্যমে গণনা করা যাবে না? এটাও কিন্তু আরেকটা সংখ্যা পদ্ধতি, এটার মাধ্যমে আমি গণনা করতে পারি, তাই তো? তো আমাদের চ্যাপ্টারটা এখন শুরু হচ্ছে। আমি আগে জাস্ট একটু টোকা দিচ্ছি তোমাদেরকে যে আমাদের চ্যাপ্টারটা এখন শুরু হচ্ছে। দেখো, আমাদের চ্যাপ্টারের প্রথম পার্ট সংখ্যা পদ্ধতি। সংখ্যা পদ্ধতির সংজ্ঞাটা ইম্পর্টেন্ট। কোনো কিছু গণনা ডিজিট, অঙ্ক বা সাংখ্যিক প্রতীক ব্যবহার করে সংখ্যার মাধ্যমে প্রকাশ করার পদ্ধতিকে সংখ্যা পদ্ধতি বলে। কাহিনী বুঝছো? কোনো কিছুর গণনা, সেটা ডিজিট, অঙ্ক বা সাংখ্যিক প্রতীক ব্যবহার করে সংখ্যার মাধ্যমে প্রকাশ করাকে কি বলা হয়? সংখ্যা পদ্ধতি। সংখ্যা পদ্ধতি যেমন এই সংখ্যা পদ্ধতি, এই সংখ্যা পদ্ধতিতে আমার 2 হাতের আঙ্গুল, এটাকে কি একটা সংখ্যা দিয়ে প্রকাশ করছি না? একটা জিনিসের গণনা, তাই না? এই জিনিসটাকে আমি কি দিয়ে প্রকাশ করলাম? এটা দিয়ে, একটা সংখ্যা দিয়ে প্রকাশ করছি। সেই সংখ্যাটা আবার কি কয়েকটা ডিজিট বা অঙ্ক বা প্রতীক নিয়ে গঠিত হয়েছে। সেম ভাবে এটাও কিন্তু একটা সংখ্যা পদ্ধতি। এখানে আমার হাতের যে 7টা আঙ্গুল, 7, এই যে এই কাউন্টটা সেটাকে আমি এটা দিয়ে প্রকাশ করছি, এই সংখ্যাটা দিয়ে প্রকাশ করছি। বুঝছা? তাহলে সংখ্যা পদ্ধতি কি? আশা করি বোঝা গেছে। এখন সংখ্যা পদ্ধতি 2 প্রকার। সংখ্যা পদ্ধতি 2 প্রকার। দেখো, সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত যেই চিহ্ন বা অঙ্কগুলার যদি স্থানিক মান থাকে, স্থানিক মান, স্থানীয় মান, কথাগুলো পড়ে আসছো? হ্যাঁ, একটা সংখ্যায় যে অঙ্ক বা ডিজিটগুলো আছে তাদের স্থানীয় মান আছে কিনা তার উপর ভিত্তি করে সংখ্যা পদ্ধতিকে 2 ভাগে ভাগ করা যায়। অস্থানিক সংখ্যা পদ্ধতি বা নন পজিশনাল নাম্বার সিস্টেম, আর হচ্ছে স্থানিক সংখ্যা পদ্ধতি বা পজিশনাল নাম্বার সিস্টেম। পজিশনাল নাম্বার সিস্টেম। তো আমরা প্রথমত চলে যাই। হ্যাঁ, অস্থানিক সংখ্যা পদ্ধতি। দেখো, অস্থানিক সংখ্যা পদ্ধতি সংজ্ঞাটা সুন্দর করে লেখা আছে, তুমি চাইলে ক্লাস নোট করতেও পারো, না করলেও প্যারা নেই। ক্লাস নোট না করলে কোনো প্যারা নেই, বোঝাটা ইম্পর্টেন্ট। যে সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত কোনো চিহ্ন বা অঙ্কের নির্দিষ্ট স্থানীয় মান থাকে না, স্থানীয় মান থাকে না, তাকে অস্থানিক সংখ্যা পদ্ধতি বলে। তাকে অস্থানিক সংখ্যা পদ্ধতি বলে। উদাহরণ দেওয়া আছে। অস্থানিক সংখ্যা পদ্ধতি মেইন ডেফিনেশনটা কি? চিহ্ন বা অঙ্কের স্থানিক মান থাকে না। উদাহরণ হচ্ছে হায়ারোগ্লিফিক্স। প্রাচীন মিশরীয় একটা বর্ণমালা ছিল, একটা সংখ্যা পদ্ধতি ছিল, এটাকে বলে হায়ারোগ্লিফিক্স। রোমান, তোমরা রোমান অক্ষর লিখছো? রোমান, রোমান আমাকে বলো তো, লিখছো না? এখানে কি চিহ্নগুলার কোনো স্থানীয় মান আছে? বলো, এগুলার কি কোনো স্থানীয় মান আছে? বা একটা আগে পরে করলে কোনো চেঞ্জ হয়? কোনো চেঞ্জ হয়? বা চেঞ্জটা কি ডিফাইন্ড? না। তাহলে এটা কি অস্থানিক সংখ্যা পদ্ধতি। অর্থাৎ যে অঙ্কগুলা তাদের কোনো স্থানীয় মান নাই, তাদের কোনো স্থানীয় মান নাই। ট্যালি, তোমরা পরিসংখ্যান যখন পড়ছো, ট্যালি আঁকাইছো না? 4টা 5টা
এই যে টালির দাগ দিচ্ছ, এদের কোনো স্থানীয় মান আছে? বলো তো, স্থানীয় মান আছে? তুমি যদি আগে পরে করো সংখ্যাটার মানের কোনো পরিবর্তন হবে না। তাহলে এই যে সংখ্যা পদ্ধতি যেখানে ডিজিট গুলা বা অঙ্কগুলার কোনো স্থানীয় মান নাই, সেই সংখ্যা পদ্ধতিকে বলে অস্থানিক সংখ্যা পদ্ধতি। বুঝতে পারছো? হ্যাঁ, তোমরা বলতে পারো যে রোমান সংখ্যায় এই দুইটা চেঞ্জ করলে, এটা চেঞ্জ করলে এটা হয়ে যায়, বাট এগুলার তো স্থানীয় মান নাই, স্পেসিফিক একটা স্থানীয় মান নাই। বুঝতে পারছো? যেটা দেখবা স্থানিক সংখ্যা পদ্ধতির আছে। তো স্থানিক সংখ্যা পদ্ধতি কি? স্থানিক সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত প্রত্যেকটা অঙ্কের স্থানিক মান থাকে। অনেকগুলো উদাহরণ দেওয়া আছে, ডেসিমাল বা দশমিক এটা আমরা জানি, বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল পরে আমরা দেখব। ধরো একটা ডেসিমাল সংখ্যা 728, সবার কিন্তু স্থানীয় মান আছে। তুমি 2 আর 8 ইন্টারচেঞ্জ করো, দেখবা সংখ্যাটা পুরাপুরি চেঞ্জ হয়ে গেছে, সংখ্যাটা পুরাপুরি চেঞ্জ হয়ে গেছে যে কোনো সংখ্যার ক্ষেত্রে। বুঝতে পারছো? তাহলে আমরা এখন যেটাতে চলে যাব, স্থানিক সংখ্যা পদ্ধতি। স্থানিক সংখ্যা পদ্ধতি, তোমরা সবাই ডেসিমাল, আমরা এখন ডেসিমাল নিয়ে কথা বলতেছি। ডেসিমাল সংখ্যা পদ্ধতি তোমরা একদম পিচ্চিকালে স্থানীয় মান নির্ণয় করা শিখছো না? স্থানীয় মান নির্ণয় করা শিখছো না? বলো তো, এটা একক স্থানীয় অঙ্ক, এটার স্থানীয় মান কত? 5 into 1, 5 into 1। এটা দশক স্থানীয় অঙ্ক, এটার স্থানীয় মান কত জানো? 3 into 10, 3 into 10। এটার স্থানীয় মান কত? 7 into 100। তাহলে এই সংখ্যাটা তুমি কেমনে পাবা বলো তো? প্রত্যেকটা সংখ্যা তাদের স্থানীয় মান সহ তুমি যদি যোগ করে দাও তাহলেই হয়ে যায় না? প্রত্যেকটা সংখ্যাকে স্থানীয় মান সহ যোগ করে দিলেই কি কাজ হয়? আমাকে সবাই বলো, হয় না? হয়। এখন মজার ব্যাপার হচ্ছে, এটাকে যখন স্থানীয় মান দিয়ে গুণ করছে, এটার স্থানীয় মান কেমনে পাইছো জানো? 5 into 10 to the power 0, একক স্থানীয় অঙ্ক। এটার স্থানীয় মান কেমনে পাইছো জানো? 3 into 10 to the power 1, দশক স্থানীয় অঙ্ক। শতক স্থানীয় অঙ্ক, এটা কেমনে পাইছো? 7 into 10 স্কয়ার। তুমি কি বুঝতে পারতেছো এখানে 10 এর একটা ভূমিকা আছে, তাই না? তাই তো? বলো তো, এখানে 10 এর একটা ভূমিকা আছে না? এই পাশে যদি একটা থাকতো ধরো 6, সেটা কি হতো? 6 into 10 কিউব। 10 এর একটা ভূমিকা আছে, কেন? কারণ এটা ডেসিমাল সংখ্যা পদ্ধতি, এখানে এখানে 10টা মৌলিক চিহ্ন আছে, 10টা অঙ্ক আছে, তার মানে হচ্ছে 10 ঘর, এটার 10 ঘর পরে এটা চেঞ্জ হয়। কাহিনী কি বুঝছো? মজার জিনিস কিন্তু সংখ্যা পদ্ধতি যে কি জিনিয়াস একটা জিনিস, যারা এটা বানাইছে, এটা এটা তো আসমান থেকে আসে নাই, মানুষজন চিন্তা করে করেই বানাইছে। দেখো, এইটা 10 ঘর চেঞ্জ হলে এটা 1 ঘর চেঞ্জ হয়। বুঝছো? ঘড়ির কাঁটা দেখছো না, সেকেন্ডের কাঁটা 60 সেকেন্ড ঘুরে আসলে মিনিটের কাঁটা কি একটা ঘর ইয়ে হয়। সেম ভাবে আমরা একদম শুরুতেই দেখছিলাম না, যে খেয়াল করো, যে একক স্থানীয় অঙ্ক এটা যখন 10টা বার রাউন্ড দিয়ে আসবে, সেই রাউন্ডের হিসেবে এখানে 1 বাড়বে। তাহলে এই ঘরটার 10-এর ইকুইভ্যালেন্ট, এই ঘরটার 10 সমান এই ঘরটার 1, এই ঘরটার 1, তাই না? আমাকে বলো, বুঝতে পারতেছো? তাহলে এই যে 10, এটার ভূমিকা আছে। এই ঘরটার 10 এই ঘরটার 1-এর সমান, সেম ভাবে এই ঘরের 10 এই ঘরের 1-এর সমান, ভ্যালু 10 গুণ করে বাড়তেছে। এটার স্থানীয় মান যা, তার 10 গুণ হচ্ছে এটার স্থানীয় মান, এটার স্থানীয় মান যা, এটার 10 গুণ হচ্ছে এটার স্থানীয় মান, এটার 10 গুণ হচ্ছে এটার স্থানীয় মান। এই তোমরা কি কিছুটা ধরতে পারতেছো? বলো তো সবাই, কিছুটা কি ধরতে পারতেছো? মজা লাগতেছে না? একদম সংখ্যা পদ্ধতির ভেতরে ঢুকে যাচ্ছ। আচ্ছা, এখন নন পজিশনাল, এই যে এটা হচ্ছে হায়ারোগ্লিফিক্স,
একটা নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। দেখো টালি, এই যে প্রাচীন মিশরে এই যে এই চিহ্নটা দিয়ে বোঝানো হইতো এটা হচ্ছে 1 লাখ, বুঝছো? কি বোঝানো হইতো? এটা 1 লাখ। এইটা দিয়ে বুঝাইতে হইতো 1 মিলিয়ন বা 10 লাখ, 10 লাখ। এইটা দিয়ে বুঝাইতে হচ্ছে 1000। তো এগুলার কোন স্থানীয় মান আছে? যে অঙ্কগুলা বা যে ডিজিটগুলা ব্যবহার করা হয়েছে এখানে, এটা দিয়ে বোঝায় 100 না। তাহলে এটাকে কি বলা হয়? অস্থানিক সংখ্যা পদ্ধতি। এবং অস্থানিক সংখ্যা পদ্ধতি একটা ফালতু সংখ্যা পদ্ধতি, তাই না? তুমি এটা দিয়ে 1 লক্ষ বুঝাইছো, 1 লক্ষ, তাহলে 1 লক্ষ 1 কি দিয়ে বুঝাবা? উপায় আছে না, ফালতু পদ্ধতি। এই জন্য প্রাচীন কালে যখন এগুলা জাস্ট শুরু হয়েছে, গণনা কিন্তু করা লাগতো। প্রাচীন কালে মানুষ খাইতো না, লেনদেন হইতো না, তখন এগুলা দিয়ে গণনা পদ্ধতি শুরু করে। দেন আস্তে আস্তে মানুষের মাথায় বুদ্ধি আসতে থাকে, তারা এই নন পজিশনাল সংখ্যা পদ্ধতি ফালায় দেয়, তারপর কি পজিশনাল সংখ্যা পদ্ধতি নিয়ে আসে, পজিশনাল সংখ্যা পদ্ধতি নিয়ে আসে। বুঝতে পারলাম সবাই? সবাই আচ্ছা আচ্ছা। এখন প্রত্যেকটা সংখ্যা সবসময় যে পূর্ণ হবে এরকম না। হ্যাঁ, তোমার হাতের 5টা আঙ্গুল, ঠিক আছে, ধরো তুমি বিস্কুট খাইতেছো, 5টা বিস্কুট, একটা বিস্কুট অর্ধেক খাইছো, তাহলে 4.5টা বিস্কুট থাকে, তাহলে ভগ্নাংশ তো হতে পারে, তাই না? আচ্ছা, এই যে দেখো আমরা আমাদের স্বাভাবিক যে সংখ্যা পদ্ধতি, দশমিক সংখ্যা পদ্ধতি, সেখানে একটা সংখ্যা লিখলাম, এটা কি পূর্ণ না, কিন্তু এখানে ভগ্নাংশ আছে। এই পূর্ণ অংশ আর ভগ্নাংশ অংশ যেই বিন্দুটা দিয়ে, যেই পয়েন্টটা দিয়ে আলাদা করা থাকে, এইটাকে বলা হয় রেডিক্স পয়েন্ট। এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় রেডিক্স পয়েন্ট। কি? রেডিক্স পয়েন্ট। এই রেডিক্স পয়েন্টের ডানের অংশকে বলা হয় ভগ্নাংশ, বামের অংশকে বলা হয় পূর্ণ অংশ। ক্লিয়ার? সো রেডিক্স পয়েন্টের সংজ্ঞাটা ইম্পর্টেন্ট। যে কোনো সংখ্যার পূর্ণ অংশ ও ভগ্নাংশের মধ্যকার বিভাজনকারী পয়েন্টটাই কি? রেডিক্স পয়েন্ট। রেডিক্স পয়েন্টের বাম পাশের অংশকে বলা হয় পূর্ণ অংশ, ডান পাশের অংশকে বলা হয় ভগ্নাংশ। বুঝতে পারলাম? বুঝতে পারলাম? আচ্ছা, এবার পজিশনাল সংখ্যা পদ্ধতি। পজিশনাল সংখ্যা পদ্ধতি, ধরো আমি একটা জিনিস লিখলাম 78294, এটা একটা সংখ্যা না? দশমিক, ধরো দশমিক সংখ্যা পদ্ধতির এটা একটা সংখ্যা, ঠিক আছে? 78294। তাহলে প্রত্যেকটা ডিজিটকে বলা হয় কি? না, প্রত্যেকটা, যে এটা একটা ডিজিট, এটা একটা ডিজিট, মানে প্রত্যেকটা চিহ্নকে ডিজিট বলা হয় না? তুমি বলতে পারবা এখানের সবচেয়ে ইম্পর্টেন্ট ডিজিট কোনটা? সবচেয়ে ইম্পর্টেন্ট ডিজিট কোনটা? আচ্ছা, ধরো তোমার ব্যাংক ব্যালেন্স, এটা তোমার ব্যাংকে এই টাকা আছে, আমি যদি বলি তোমার এই 4 কাইটটা আমি শূন্য বসায় দিব, তুমি কি মন খারাপ করবা? একটু করবা। তারপর বললাম তোমার এই 7 কাইটটা আমি শূন্য বসায় দিব, তুমি তো আসমান থেকে পড়বা, তাই না? তাহলে সবচেয়ে ইম্পর্টেন্ট ডিজিটটা কোনটা? সবার বামে যে আছে। তাহলে এই জিনিসটাকে বলা হয় মোস্ট সিগনিফিক্যান্ট ডিজিট। বুঝছো? স্থানিক সংখ্যা পদ্ধতির সবচেয়ে বামের সংখ্যা পদ্ধতিকে বলা, ডিজিটটা সবচেয়ে বামের ডিজিটকে বলা হয় এমএসডি বা মোস্ট সিগনিফিক্যান্ট ডিজিট, এমএসডি। আর সবচেয়ে ডানের সংখ্যাটাকে বলা হয় লিস্ট সিগনিফিক্যান্ট, সবচেয়ে কম দামি, লিস্ট সিগনিফিক্যান্ট ডিজিট। এখন বাইনারি সংখ্যা পদ্ধতিতে আমরা দেখব, বাইনারি সংখ্যা পদ্ধতি, বাইনারি তোমরা হয়তো ছোট ক্লাসে পড়ে আসতে পারো। বাইনারি কি পড়ছো ছোট ক্লাসে? এই বাইনারি কি পড়ছো ছোট ক্লাসে? একটু। আচ্ছা, বাইনারি হচ্ছে একটা সংখ্যা পদ্ধতি যেখানে 0 আর 1 ব্যবহার করা হয়। এই সংখ্যা পদ্ধতি থেকে প্রত্যেকটা ডিজিটকে বলা হয় বিট। ডিজিটকে বলে বিট। হ্যাঁ, তাহলে এটা কি হয়ে যাবে? মোস্ট সিগনিফিক্যান্ট বিট, মোস্ট সিগনিফিক্যান্ট বিট। তাহলে এটা কি হয়ে যাবে? এম এস বি। বাইনারি সংখ্যার ক্ষেত্রে, বাইনারি সংখ্যার ক্ষেত্রে এটা হয়ে যাবে লিস্ট সিগনিফিক্যান্ট বিট বা এল এস বি। ডান?
আচ্ছা ঠিক আছে, আমাদের এখন সব কাজ হচ্ছে স্থানিক সংখ্যা পদ্ধতি নিয়ে। অস্থানিক সংখ্যা পদ্ধতি মাঠ থেকে ফালাই দিলাম। এখন স্থানিক সংখ্যা পদ্ধতিতে এই এমএসডি এলএসডির হিসাব দেওয়া আছে। এই যে এটার স্থানীয় মান কত, 20, 2 এটার স্থানীয় মান কত, দেখো সেম, দুইটাই কিন্তু 2, দুইটাই কিন্তু 2। এই জিনিসটার ভ্যালু হচ্ছে খালি 2, এই জিনিসটার ভ্যালু হচ্ছে 2000। সবাই স্থানীয় মান তো করছো ছোটবেলায়, এটার স্থানীয় মান 2, 30, 100, 2000। তারপর এই সবগুলা যোগ করলেই আমি মেইন সংখ্যাটা পাই। বুঝতে পারছো? আচ্ছা, আমাদের স্থানিক সংখ্যা পদ্ধতিতে আমরা কয়েকটা মৌলিক চিহ্ন বা অঙ্ক রাখি, তাই না? স্থানিক সংখ্যা পদ্ধতিতে কয়েকটা মৌলিক চিহ্ন বা প্রতীক রাখি, তারপর সেগুলা ব্যবহার করি দুনিয়ার যে কোনো সংখ্যা আমরা জেনারেট করতে পারি, তাই না? বলো তো, আমাকে সবাই বলো। স্থানিক সংখ্যা পদ্ধতিতে দেখো 0 থেকে 9 পর্যন্ত আমি 10টা প্রতীক রাখছি, তারপর এই 10টা প্রতীক দিয়ে দুনিয়ার সব সংখ্যা আমি জেনারেট করতে পারবো, তাই না? আমি যদি 10টা না রেখে 6টা অঙ্ক রাখতাম বা 6টা চিহ্ন রাখতাম, সেক্ষেত্রেও কিন্তু সম্ভব। তারপরের সংখ্যাটা কত আমাকে বলো, তারপরের সংখ্যাটা হইতে কত আমাকে বলো, সবাই 1 2, এভাবে করে 2 ডিজিটের সবচেয়ে বড় সংখ্যা হইতো 66, তাই না? তুমি যদি 0 থেকে 6 পর্যন্ত যাইতা, বুঝছো? 0 থেকে 6 পর্যন্ত ধরো আমি এমন একটা সংখ্যা পদ্ধতি বানাবো সেখানে আমার অঙ্ক আছে 0 থেকে 6 পর্যন্ত, 0 1 2 3 4 5 6। তাহলে 2 ডিজিটের ম্যাক্সিমাম সংখ্যা কত? 66, তার আগেরটা 65। বুঝছো? মনে রাখতে হবে এটা কিন্তু আসলে আমাদের দশমিক সংখ্যা পদ্ধতির 66 না, এটা কিন্তু একটু কম, এটা কিন্তু একটু কম। কারণ এই যে 10 দশমিক সংখ্যা পদ্ধতিতে 10, কিন্তু এটা আসলে কি এই কাউন্টটা বোঝায়, এই কাউন্টটা বোঝায়, বুঝতে পারছো? তার এই যে 11 কিন্তু কাউন্ট বোঝায় এইটা। তাহলে তারপরে সংখ্যাটা কি? তুমি এটা আর বাড়াইতে পারতেছো না, এটাকে রিস্টার্ট করে দাও, এটা আর বাড়াইতে পারতেছো না, রিস্টার্ট করে দাও, এটাকে বাড়াও। এরপরে সংখ্যা কি? তার মানে তুমি বুঝতে পারতেছো এই 7টা অঙ্ক ব্যবহার করেও কিন্তু তুমি দুনিয়ার সব সংখ্যা বা সব কাউন্ট করতে পারবা, পারবা না? পারবা তো? এবার আসলে একটা মজার জিনিস দেখি। ধরো আমি এমন একটা সংখ্যা পদ্ধতি বানাবো, হ্যাঁ, যেখানে আমার অঙ্ক হচ্ছে খালি 0 আর 1। আমার অঙ্ক কি? খালি 0 আর 1। দেখি, তার মানে 0 আর 1 দিয়ে আমার দুনিয়ার যে কোনো সংখ্যা কাউন্ট করতে পারতে হবে। আমার কাছে 100টা আপেল আছে, 49টা কমলা আছে, 0 আর 1 দিয়ে সেই 49 বা 50 কাউন্ট করা পারতে হবে। আচ্ছা আমরা দেখি। সো আমরা তুলনা করবো হচ্ছে ডেসিমাল, আমরা ছোট্টবেলায় পিচ্চিকাল থেকে যেই সংখ্যা পদ্ধতিতে পড়ে আসছি সেটার সাথে। তো দেখো, তো প্রথম সংখ্যাটা 0, পরের সংখ্যাটা 1, তার মানে এটা বোঝাই হচ্ছে 0, হলুদ কালি দিয়ে আমি দশমিকটা লিখতেছি, এটা হচ্ছে দশমিক সংখ্যা। আচ্ছা, তাহলে দশমিক সংখ্যায় যদি 2 হয় তাইলে এটা এবার কি হবে? 2 আমি কেমনে প্রকাশ করব? 0 আর 1 দিয়ে 2 আমি কেমনে প্রকাশ করব? মাইন্ড কাট চিপায় পড়ে গেছে না? কোনো প্যারা নাই, তুমি 2টার আগে 0 দাও, ওকে। এটাকে বাড়াইতে পারতেছো না আর, তাহলে এটাকে রিস্টার্ট করে দাও, পাশেরটাকে বাড়াও। তাহলে এই যে 1 0, এটা আসলে বোঝায় 2। আমি যেই সংখ্যা পদ্ধতিটার কথা বলতেছি সেখানে এটা কি বোঝায়? 2। 3 কি বোঝাবে? 0কে বাড়াইতে পারতেছো 1, মাশাআল্লাহ। তাহলে এটা কি বোঝায় বলো? 3। তাহলে 4 গিয়ে আবার তুমি গ্যাঞ্জামে পড়ছো, 4 গিয়ে আবার গ্যাঞ্জামে পড়ছো না? তাহলে আমি 4 কি দিয়ে প্রকাশ করব? তাই তো, আমাকে তো কাউন্ট করা লাগতে পারবে। তুমি এদিকে তো একটা 0 আছে, তুমি বামে যত ইচ্ছা 0 অ্যাড করতে পারবা। এটাকে বাড়াইতে পারতেছো না, দাও রিস্টার্ট করে। এটাকে বাড়াইতে পারতেছো না, দাও রিস্টার্ট করে, এটাকে বাড়ায় দাও। এটা বোঝায় 4। 5 কেমনে বোঝায়? এটাকে বাড়ায় দাও। এটা কি বোঝায়? এটা কি বোঝায়? 5। ধরতে পারতেছো সবাই? আচ্ছা,
ছয় কি বুঝাবে বলো তো? ছয় 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 ছয়, এটাকে বাড়াইতে পারতেছি না, দাও রিস্টার্ট করে। তাহলে এটাকে বাড়াইতে পারতেছি, হ্যাঁ, একটা বাড়াইলেই হয়েছে। যতক্ষণ না পর্যন্ত বাড়ানো যাবা তুমি রিস্টার্ট করতে থাকবা, রিস্টার্ট করতে থাকবা। 7 কি হবে বলো বলো? 7 কি হবে? 7 কি হবে? তুমি ফার্স্টে এটাকে বাড়ানোর চেষ্টা করবা। বাড়ানো গেছে? হ্যাঁ, বাড়ানো গেছে। এইটাকে কেন বাড়ানো যায় না বলো তো? এই এককে বাড়াইলে 2 হইতো, কিন্তু এখানে 2 বলে কিছু আছে। আমি যেই সংখ্যা পদ্ধতি সেখানে তো 2 ব্যবহারই করতে পারবো না, 0 আর 1 ব্যবহার করতে হবে। তাহলে বলো তো 8 কি হবে? 8 কি হবে? সবার আগে কিন্তু একটা 0 আছে, তুমি ধরতে পারো। এটাকে বাড়াইতে চেষ্টা করতেছো, বাড়ানো পসিবল না। রিস্টার্ট রিস্টার্ট রিস্টার্ট। 8। এভাবে করে তুমি কিন্তু দুনিয়ারে যে কোনো সংখ্যা কাউন্ট করতে পারবা এই সংখ্যা পদ্ধতিতে। বুঝতে পারছো? বুঝতে পারছো? বুঝতে পারছো? তাহলে একটা সংখ্যা পদ্ধতিতে আমি কতগুলা অঙ্ক ব্যবহার করতেছি, বা কতগুলা ডিজিট বা প্রতীক ব্যবহার করতেছি, মৌলিক প্রতীক, সেটাই ওই সংখ্যা পদ্ধতির মূল জিনিস না? আমাকে বলো, মূল জিনিস না? দশমিক সংখ্যা পদ্ধতিতে আমরা কয়টা প্রতীক ব্যবহার করি? 10টা। এটা হচ্ছে বাইনারি সংখ্যা পদ্ধতি। আমি এখানে যেই সংখ্যা পদ্ধতিটা লিখলাম সেটাকে বলে বাইনারি সংখ্যা পদ্ধতি। সেখানে প্রতীক কয়টা? 2টা। এই 2 এর একটা নাম আছে, বা ওই 10 এর একটা নাম আছে, সেটাকে বলা হয় সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি। সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি। কোন পজিশনাল সংখ্যা পদ্ধতিতে যেই কয়টা মৌলিক অঙ্ক ব্যবহার করা হবে তাকে ওই সংখ্যা পদ্ধতির ভিত্তি বলা হয়। 5 স্টার সংজ্ঞা। 5 স্টার সংজ্ঞা। বুঝছো? সবাই সবাই বুঝছো? তো প্রথমত আমরা আসি দশমিক সংখ্যা পদ্ধতি। দশমিক সংখ্যা পদ্ধতিতে 0 1 2 3 4 5 6 7 8 9 10 10টা অঙ্ক ব্যবহার করা হয়। তাহলে দশমিক সংখ্যা পদ্ধতির ভিত্তি কত? ভাই বাইনারিটা আবার বুঝালে বুঝাবো, বুঝাবো, কোনো প্যারা নাই, আবার বুঝাবো, অনেকবার বুঝাবো। বলো সবাই সবাই। বাইনারি সংখ্যা পদ্ধতি এখানে, আচ্ছা, দশমিক সংখ্যা পদ্ধতি আমরা ছোটবেলায় পিচ্চিকাল থেকেই পড়ে আসছি, এটা নিয়ে আমরা সবাই অভ্যস্ত। পরে আরো 3টা সংখ্যা পদ্ধতি আছে। দেখো, বাইনারি সংখ্যা পদ্ধতি, এখানে জাস্ট 2টা ডিজিট। তারপর অক্টাল। অক্টাল, অক্টা, অক্টা মানে 8। এমন একটা সংখ্যা পদ্ধতি যার ভিত্তি হচ্ছে 8, অর্থাৎ 8টা মৌলিক অঙ্ক। 8টা মৌলিক অঙ্ক। তারপর হচ্ছে হেক্সাডেসিমাল। হেক্সা 6, ডেসিমাল মানে 10। তাহলে 16টা। 16টা। এখানে প্রতীক কারা কারা? 0 1 2 3 4 5 6 7 8 9, তো 10টা হয়ে গেছে না? তারপর এগুলাকেও প্রতীক হিসেবে আমরা ব্যবহার করি। এ বি সি ডি ই এফ। এফ মানে 16, 15। ই মানে 14, ডি মানে হচ্ছে 13, 12, 11, 10। বুঝতে পারছো? হেক্সাডেসিমালে টোটাল 16টা প্রতীক। তার মানে বুঝছো, হেক্সাডেসিমালে এই যে এফ, এটা কি মিন করে জানো? 15। এটা কি মিন করে জানো? 15। ধরো সামনে ডেসিমালে 15, ডেসিমালে 15 নির্দেশ করে। এটা যদি হেক্সাডেসিমাল হয়, ডেসিমালে 15। তাহলে ডেসিমালের 16, 16, 16 আমি কেমনে কাউন্ট করব? এফ কে তো আর বাড়ানো যাচ্ছে না, একে মেরে দাও রিস্টার্ট 10। কাহিনীটা বুঝছো? মজার একটা জিনিস, এই যে ডেসিমাল সংখ্যা পদ্ধতিতে 10 কি মিন করে? 10। ডেসিমাল সংখ্যা পদ্ধতিতে 10 কিন্তু 10, তোমার সাথে 10টা ডিম আছে, 10টা ডিম। বাইনারিতে 10 কি মিন করে জানো? 2টা ডিম। তাই না? 2টা ডিম না? 10, 10 বোঝায় 2টা ডিম। আমাকে বলো তো অক্টালে 10 কি বোঝায়? কয়টা ডিম? অক্টালে, অক্টালে 8টা, 2 হালি ডিম, 2 হালি ডিম 8টা, তাই না? কারণ 7, এর থেকে 1 বাড়ালে 10 হবে। হেক্সাডেসিমালে 10 কি মিন করে?
16টা ডিম। মজার না? তাহলে একটা সংখ্যা পদ্ধতিতে যেই কয়টা মৌলিক অঙ্ক ব্যবহার করবে তাকে বলা হয় ওই সংখ্যা পদ্ধতির ভিত্তি। এখন আমি যদি একটা সংখ্যা পদ্ধতিতে 0, 1, 2, 3, 4, 5 এই কয়টা প্রতীক ব্যবহার করি, তাহলে ওই সংখ্যা পদ্ধতির সাউন্ড চলে গেছে। হ্যালো 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 হ্যালো, আসছে আসছে? আসছে তো না? আমি যদি 0 থেকে 5 পর্যন্ত এই কয়টা অঙ্ক ব্যবহার করি, তাহলে এই সংখ্যা পদ্ধতির ভিত্তি কত? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, 6 বুঝতে পারলাম? সবাই ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার? তো ধরো আমি একটা আজব সংখ্যা পদ্ধতি বানাবো। আমরা বিভিন্ন সংখ্যা পদ্ধতিতে কাউন্ট করা শিখি আগে। আমরা একটা আজব সংখ্যা পদ্ধতি বানাবো যার এই 3টা, যার অঙ্ক হচ্ছে এই 3টা। তাহলে এই সংখ্যা পদ্ধতি তুমি কাউন্ট করো তো। আমরা ডেসিমালের সাথে তুলনা করবো, কারণ পিচ্চিকাল থেকে ডেসিমালের সাথে তুলনা করে আসছি, তো ডেসিমাল সম্পর্কে আমরা ভালো জানি। ডেসিমালের 0, একটা ডিম, 2টা ডিম, 3টা ডিম, 4টা ডিম, 5টা ডিম, 6টা ডিম, 7টা ডিম, 8টা ডিম, 9টা ডিম, এগুলো হচ্ছে ডেসিমালের। বুঝছো? আমরা পিচ্চিকাল থেকে যেই সংখ্যা পদ্ধতি পড়ে আসছি, এই জন্য দেখবো ম্যাক্সিমাম টাইম আমরা ডেসিমালের সাথে তুলনা করব। এখন আমি অন্য একটা গ্রহে গেছি, সেই গ্রহে আমি গিয়ে দেখলাম তারা যেই সংখ্যা পদ্ধতিতে কাউন্ট করে সেখানে জাস্ট এই 3টা চিহ্ন আছে। তাহলে ওদের এই যে 3টা, এটার আমি একটা নাম দিলাম HSC 27 নাম্বার সিস্টেম। ঠিক আছে? এমন একটা গ্রহ যেখানে খালি HSC 27 ব্যাচ থাকে। বুঝছো? তারা এই 3টা অঙ্ক ব্যবহার করে একটা সংখ্যা পদ্ধতি করছে। তাইলে ওদের 0 কি হওয়া উচিত? 0। ওদের 1, ওদের 2। কিন্তু যখনই 3-এ যাবে ওদের তো কোনো 3 নাই। যখনই 3-এ যাবে ওদের কি কোনো 3 আছে? না। তাহলে কি করবে? এটাকে করে দিবে রিস্টার্ট, এটাকে বাড়ায় দিবে 1। বুঝছো? বুঝতে পারছো? এটা বোঝাটাও কিন্তু খুব মজার। তুমি বলো তো এই জিনিসটার স্থানীয় মান কত? এই জিনিসটার স্থানীয় মান কত? তোমরা দশমিক পদ্ধতিতে স্থানীয় মান সবাই পড়ে আসছো। দশমিকের স্থানীয় মান কেমনে করতাম? আমি বলছিলাম ওখানে খুব সুন্দর একটা জিনিস আছে। এই যে দেখো, 5 × 10⁻0, 3 × 10⁻, এই যে 10 কি ভিত্তি, 10 ঘর পরে এখানে আসছে। তাহলে ওই যে যেই সংখ্যা পদ্ধতি সেখানে কিন্তু 10 ঘর পরে যায় নাই, সেখানে 3 ঘর পরেই চেঞ্জ হয়ে গেছে। তাহলে ভিত্তি 3। তাহলে তুমি যখন স্থানীয় মান বের করবা কেমনে? 0 × 3⁻0, এটার স্থানীয় মান হবে 0 × 3⁻1। তাহলে এটার স্থানীয় মান আসলে 3। বুঝছো? তারপর আরো এক তুমি যদি বাড়াইতে চাও 11, আরো এক বাড়াইতে চাইলে সেটাও হবে। কিন্তু এরপরেই তুমি যদি আরেক বাড়াইতে চাও, একে তো বাড়াইতে পারবা না, রিস্টার্ট, এটা বাড়াইতে পারবা 20। বলতে পারবা? এখন এই যে 20, এটা দশমিকে কত জানো? 0। এটার স্থানীয় মান কত? 2 × 3, 6। তাহলে এটা আসলে দশমিক সংখ্যা পদ্ধতির 6 ডিনোট করে। দেখো 0, 1, 2, 3, 4, 5, 6। এই কিছুটা বোঝা যাচ্ছে? আমরা আস্তে আস্তে পুরোপুরি ক্লিয়ার হব। ওকে, আমাকে বলো হেক্সাডেসিমালে 3 ডিজিটের সর্বোচ্চ সংখ্যা কত? হেক্সাডেসিমাল কি বলো তো?
0 1 2 9 16টা চিহ্ন আছে এ বি সি ডি ই এফ। তাহলে সবচেয়ে পাওয়ারফুল চিহ্ন কোনটা বলো তো? এদের মধ্যে সবচেয়ে পাওয়ারফুল চিহ্ন কয়টা, কোনটা? আমি যদি বলি দশমিকে 3 ডিজিটের সবচেয়ে বড় সংখ্যা বলতে, সেটা কি? 9 9 9 না? এটা কি দশমিকে? তাহলে হেক্সাডেসিমালে কি হবে? এফ এফ এফ। আচ্ছা, এবার একটা ঝামেলা আছে, ঝামেলাটা বলতেছি। আমাকে একটু বলো তো, এই সংখ্যাটা কোন সংখ্যা পদ্ধতির? এই সংখ্যাটা কোন সংখ্যা পদ্ধতির? এই সংখ্যাটা কোন সংখ্যা পদ্ধতির? ডেসিমাল। এটা কি দশমিক সংখ্যা হইতে পারে? আমাকে বলো তো, এটা কি দশমিক সংখ্যা হইতে পারে? পারে। এইটা কি অক্টাল সংখ্যা হইতে পারে? পারে কিন্তু, কারণ অক্টালে কিন্তু এই অঙ্কগুলো আছে, অক্টালে কিন্তু এই অঙ্কগুলো আছে। এটা কি হেক্সাডেসিমাল সংখ্যা হইতে পারে? বলো তো। হইতে পারে? পারে। এটা কি বাইনারি সংখ্যা হইতে পারে? এটা কি বাইনারি সংখ্যা হইতে পারে? না, এটা বাইনারি সংখ্যা হইতে পারে না। কারণ কি? বাইনারি সংখ্যা পদ্ধতিতে 0 আর 1 বাদে অন্য কিছু থাকতে পারবে না। তাহলে এটা আসলে এমন একটা সংখ্যা পদ্ধতি হইতে পারে যার ভিত্তি 3 বা 3 এর থেকে বেশি। আমি তো কয়েকটা দেখলাম দশমিক, অক্টাল। তুমি যদি একটা সংখ্যা পদ্ধতি বানাও যার ভিত্তি 5, সেটাও তো হইতে পারে। তাহলে এই সংখ্যাটা নিয়ে একটা কনফিউশনে পড়ে গেছো না? এই কনফিউশন এড়ানোর জন্য এটা কোন সংখ্যা পদ্ধতির সেটা এভাবে লিখে দিতে হয়, একটা ব্র্যাকেট দিয়ে ওটার ভিত্তিটা লিখে দিতে হয়। ফর এক্সাম্পল, তুমি যদি বুঝাও এটা দশমিক, তাইলে 210 তার ভিত্তি হচ্ছে 10, এটা বোঝায় দশমিক সংখ্যা পদ্ধতির 210। তুমি যদি অক্টালে প্রকাশ করো 210 ভিত্তি হচ্ছে 8, তাহলে এটা অক্টাল সংখ্যা পদ্ধতির 210। তুমি যদি হেক্সাডেসিমালে প্রকাশ করো তাহলে এটা হচ্ছে হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতির 210। সো আইসিটিতে সংখ্যার ভিত্তি লেখা মাস্ট, মাস্ট, বুঝছো? 1010 এটা কোন সংখ্যা পদ্ধতির? এটা বাইনারিরও হইতে পারে, অক্টালেরও হইতে পারে, দশমিকেরও হইতে পারে, হেক্সাডেসিমালেরও হইতে পারে। তো তোমাকে ভিত্তি লিখে দিতে হবে। ক্লিয়ার? 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 আচ্ছা, তাহলে আমাদের অ্যান্সার কি ঠিক আছে? আমাদের অ্যান্সার কিন্তু ঠিক নাই। আমাদের অ্যান্সার কিন্তু ঠিক নাই। আমাকে এখানে অবশ্যই একটা ভিত্তি লিখে দিতে হবে, বুঝছো? ভিত্তি মাস্ট, ভিত্তি মাস্ট। তারপরেরটা, অক্টালে 3 ডিজিটের সর্বোচ্চ সংখ্যা কত? অক্টালে, অক্টালে 3 ডিজিটের সর্বোচ্চ সংখ্যা কত? 777। 777 এমনি লিখলেই হবে না কিন্তু। 777 ভিত্তি 8, ভিত্তি 8। ক্লিয়ার? আচ্ছা, এখন আমাদের ইন্ট্রোডাকশন শেষ, পরিচিতি পর্ব শেষ, মেইন জিনিসে যাব। এই যে বিভিন্ন সংখ্যা পদ্ধতি, এগুলা কি একই জিনিসের দুইটা নাম না? ধরো তোমার বাসায় 2 হালি ডিম আছে। কয় হালি ডিম আছে? এটা আমরা অন্য পেজে যাই। হ্যাঁ, তোমার বাসায় ধরো কয়টা ডিম আছে? 4টা, 8টা, 12টা, 16টা। ঠিক আছে, তোমার বাসায় কয়টা ডিম আছে? 16টা ডিম। হ্যাঁ, এই 16টা ডিম আমি বলতেছি আমাদের সংখ্যা পদ্ধতিতে, ডেসিমালে। এই 16টা ডিম তুমি কি যদি ডেসিমালে হিসাব করো আসবে হচ্ছে 16। তুমি যদি অক্টালে হিসাব করো
বুঝছো? তুমি যদি অক্টালে হিসাব করো তাহলে কি আসবে? অক্টালে হিসাব করে দেখতে হবে কত আসে। তুমি যদি এইটা হেক্সাডেসিমালে হিসাব করো তাহলে আসবে 10। তুমি যদি বাইনারিতে হিসাব করো তাহলে আসবে 100। ঠিক আছে, হিসাব করে দেখিও, হিসাব করে দেখো। আপাতত জাস্ট আমার কথাটা বিশ্বাস করে নাও, আপাতত জাস্ট আমার কথাটা বিশ্বাস করে নাও। ঠিক আছে? আচ্ছা, আর অক্টালে কত আসবে? অক্টালে আসবে হচ্ছে, হিসাব করো তো অক্টালে কত আসবে। আমি ক্যালকুলেটর দিয়ে করি। হ্যাঁ, 16টা ডিম, এটাকে তুমি যদি অক্টালে নিয়ে যাও 20 আসবে। অক্টালে আসবে হচ্ছে 20। তাহলে একই জিনিসের ভিন্ন ভিন্ন নাম হয়ে গেল না? ডিম কিন্তু 16টাই, ডিম কিন্তু 16টাই। তাহলে এগুলার মধ্যে একটা আরেকটা রূপান্তর হওয়া সম্ভব না? এটা যা বোঝায় এটা তাই বোঝায়, এটা যা বোঝায় এটা তাই বোঝায়, এটা যা বোঝায় এটা তাই বোঝায়। তাহলে এই সবার একটার মাঝে আরেকটা রূপান্তর হওয়া সম্ভব, রূপান্তর হওয়া সম্ভব। অর্থাৎ ডেসিমাল একটা সংখ্যা আছে, এটা অক্টালে কত, এটা বাইনারিতে কত, এটা হেক্সাডেসিমালে কত, আমরা রূপান্তর করতে পারবো। আমরা এখন সেই টপিকটাই যাব, খুব ইম্পর্টেন্ট একটা টপিক, সংখ্যা পদ্ধতির রূপান্তর। একটা সংখ্যা পদ্ধতির সংখ্যা তোমাকে দেওয়া আছে, একটা সংখ্যা পদ্ধতির সংখ্যা তোমাকে দেওয়া আছে, তুমি চাইলে বাকি সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করতে পারবা, বাকি সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করতে পারবা। সো 3 ধরনের রূপান্তর ইউজুয়ালি হয়। যে কোনো সংখ্যা পদ্ধতি থেকে ডেসিমাল, ডেসিমাল থেকে যে কোনো সংখ্যা পদ্ধতি, কারণ ডেসিমালটা হচ্ছে আমাদের মেইন জিনিস, আমরা ছোটবেলায় থেকে পড়ে আসছি, আমরা ছোটবেলায় থেকে পড়ে আসছি। তারপর হচ্ছে ডেসিমাল ব্যতীত অন্য যে কোনো দুইটা সংখ্যা পদ্ধতির পারস্পরিক রূপান্তর, ডেসিমাল ব্যতীত অন্য দুইটা সংখ্যা পদ্ধতির পারস্পরিক রূপান্তর। বুঝছো? তো আমরা প্রথমে যেটা দেখব সেটা হচ্ছে 2 নাম্বারটা, ডেসিমাল থেকে যে কোনো সংখ্যা পদ্ধতি। ঠিক আছে, ডেসিমাল থেকে যে কোনো সংখ্যা পদ্ধতি। এখানে সুন্দর করে ইয়েটা দেওয়া আছে, কিভাবে করতে হয় লেখা আছে, ইজিবিজি দরকার নেই, আমি করি তারপর তুমি দেখো, তাইলেই হবে। ঠিক আছে, আমি করি তারপর তুমি দেখো। দেখো, এই যে একটা সংখ্যা, এই যে একটা সংখ্যা, এটাকে 2 বেস সংখ্যা, তার মানে কি বলছে, বাইনারি সংখ্যায় রূপান্তর করতে বলছে না? বুঝছো? দেখো, 26.625, এটা একটা দশমিক সংখ্যা। কেমনে বুঝছি? নিচের 10 থেকে। এটাকে এখন আমাকে বাইনারিতে রূপান্তর করতে হবে। কি দিয়ে? বাইনারিতে রূপান্তর করতে হবে। তো দুইটা অংশ আছে, একটাকে বলা হয় পূর্ণ অংশ, ভগ্নাংশ। আমরা দুইটা আলাদাভাবে করব, আমরা দুইটা আলাদাভাবে করব। প্রথমত আমাদের পূর্ণ অংশটা নিয়ে আমাদের কাজ করতে হবে, পূর্ণ অংশটা নিয়ে আমাদের কাজ করতে হবে। পূর্ণ অংশ, পূর্ণ অংশটা কত? 26। পূর্ণ অংশটা কত? 26। আচ্ছা, তাহলে 26টাকে আমাকে খালি 0 আর 1 দিয়ে প্রকাশ করতে হবে, তাই না? তাই তো, খালি 0 আর 1 দিয়ে প্রকাশ করতে হবে। কোনো উপায় আছে? আচ্ছা, আমি যদি একটা সংখ্যাকে, আমি এমন একটা সংখ্যা দিয়ে ভাগ করব, আচ্ছা একটা কথা বলো, যে কোনো সংখ্যাকে আমি যদি 3 দিয়ে ভাগ করি তাহলে ভাগশেষ কি কি হইতে পারে? যে কোনো সংখ্যাকে আমি যদি 3 দিয়ে ভাগ করি, 3 দিয়ে ভাগ করি, ভাগশেষ কি কি হইতে পারে? 0 হইতে পারে, 1 হইতে পারে, 2 হইতে পারে, এর বাইরে কি কিছু হইতে পারে না? কিন্তু যেটা দিয়ে ভাগ করবা ভাগশেষ 0 থেকে তার 1 কম, 0 থেকে তার 1 কম, তাই না? তুমি যদি একটা সংখ্যাকে 8 দিয়ে ভাগ করো, ভাগশেষ কি হইতে পারে? 0 থেকে 7 পর্যন্ত কোন একটা, 0 থেকে 7 পর্যন্ত কোন একটা। আচ্ছা, তাহলে আমি যদি এটাকে 2 দিয়ে ভাগ করি তাহলে ভাগশেষ কি হইতে পারে? 0 আর 1, 0 আর
আমি ধরে ফেলছি। দেখো, দশমিক থেকে অন্য যে কোনো ভিত্তিতে রূপান্তরের জন্য পূর্ণ যে অংশটা আছে সেটাকে ওই সংখ্যা পদ্ধতির যেটাতে রূপান্তর করবা তার ভিত্তি দিয়ে ভাগ করতে থাকবা। কতক্ষণ? যতক্ষণ না ভাগফল শূন্য হচ্ছে। সহজ, প্যারা নিও না, প্রসেসটা খুব সহজ। দশমিক সংখ্যা পদ্ধতি থেকে যে কোনো ভিত্তিতে রূপান্তরের ক্ষেত্রে পূর্ণ অংশ আর ভগ্নাংশ আমরা দুটো আলাদা করে করব। পূর্ণ অংশের ক্ষেত্রে কি করব? পূর্ণ অংশকে তুমি যেই সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করতে চাচ্ছ তার ভিত্তি দিয়ে ভাগ। 26কে 2 দিয়ে ভাগ করলে ভাগফল কত? 13। ভাগশেষ কত বলো তো? ভাগশেষ কত? 0। এখানে ভাগফলটা লিখবা, এখানে ভাগশেষটা লিখবা। এখানে ভাগফলটা লিখবা, এখানে ভাগশেষটা লিখবা। আমি কি বুঝাইতে পারছি? এখন এই কাজটা কন্টিনিউ করতে হবে। কতক্ষণ? যতক্ষণ না ভাগফল 0 হচ্ছে। আবার 2 দিয়ে ভাগ করো, ভাগফল কত? 6। 6 দুগুণে 12, ভাগশেষ কত? 1। আবার 2 দিয়ে ভাগ করো, ভাগফল কত? 3, ভাগশেষ কত? 0। আবার 2 দিয়ে ভাগ করো, ভাগফল কত? 1, ভাগশেষ কত? 1। আবার 2 দিয়ে ভাগ করো, ভাগফল কত? 0, ভাগশেষ কত? 1। কাহিনী বুঝছো? পূর্ণ অংশ সেটাকে তুমি যেই ভিত্তিতে রূপান্তর করবা ওই ভিত্তি দিয়ে ভাগ করতে থাকবা। কতক্ষণ? যতক্ষণ না ভাগফল শূন্য। এন্ড ভাগশেষটা ডান পাশে স্টোর করতে থাকবা। আমি কি বুঝাইতে পারছি? তাহলে তুমি যদি ভাগশেষ গুলার দিকে একটু তাকাও, সেখানে কিন্তু 0 আর 1 বাদে আর কেউ নাই। 0 আর 1 বাদে আর কেউ কি আছে? না। তাহলে এই যে ভাগশেষ গুলা নিয়ে যেই সংখ্যাটা আসছে সেটাই তার বাইনারি রূপ। তুমি নিচে থেকে উপরে লিখবা। এইটা হচ্ছে আমাদের সবচেয়ে নিচে যেই ডিজিটটা, এটা হচ্ছে এমএসপি, আর উপরেরটা হচ্ছে এলএসপি। তার মানে এই যে 26, এই 26 অংশটার বাইনারি প্রকাশ, যে 26 অংশটার বাইনারি প্রকাশ হচ্ছে 1 1 0 1 0। নিচে থেকে উপরে 1 1 0 1 0 ডট। এবার এই অংশটা নিয়ে আমি কথা বলবো। তোমরা কি ক্লিয়ার? ব্যাপারটা খুব সহজ। তুমি দশমিক থেকে কোন ভিত্তিতে যাইতেছো সেই ভিত্তিটা দিয়ে পূর্ণ অংশকে ভাগ করতে থাকবা কতক্ষণ? ভাগফল শূন্য হওয়া পর্যন্ত। আর ভাগশেষটা স্টোর করতে থাকবা। তারপর ভাগশেষটা নিচে থেকে উপরে লিখলে কি সেটার ওই ভিত্তির সংখ্যা হয়ে গেছে। বাইনারিতে গেছো, বাইনারি ভিত্তির সংখ্যা হয়ে গেছে। কারণ বাইনারি না বলে আমি যদি বলতাম অক্টালে রূপান্তর করো, তাহলে ভিত্তি কত? 8। সবকিছু সেম, 2 এর জায়গায় খালি 8 দিয়ে ভাগ হইতো। সেক্ষেত্রে ভাগশেষ দেখতে 0 থেকে 7 পর্যন্ত থাকতো। ক্লিয়ার? সবাই 26কে 2 দিয়ে ভাগ করলাম, ভাগফল কত? 13 দুগুণে 26, ভাগশেষ কত? 0। 13কে 2 দিয়ে ভাগ করলাম, 6 দুগুণে 12, ভাগশেষ থাকে 1। 6কে 2 দিয়ে ভাগ করলাম, ভাগফল 3, ভাগশেষ 0। 3কে 2 দিয়ে ভাগ করলাম, 2 একে 2, ভাগফল 1, ভাগশেষ 1। 1কে যদি 2 দিয়ে ভাগ করো, ভাগফল 0, ভাগশেষ 1। এবার চলো ভগ্নাংশের ক্ষেত্রে কি করব। আমাদের ভগ্নাংশ কত আছে? 0.625। এটাকে আমরা ভিত্তি দিয়ে গুণ করতে থাকব। এটাকে কি করব? ভিত্তি দিয়ে গুণ করতে থাকব। দেখো, যেহেতু পয়েন্ট আছে, 2 দিয়ে গুণ করলে কখনোই সেটা 2 বা 2 এর বেশি যাবে না, 0 বা 1 থাকবে। বুঝছো? যেহেতু পয়েন্ট আছে, পয়েন্ট ম্যাক্সিমাম কত? 0.999। সেটাকেও 2 দিয়ে গুণ করলে 2 এর উপরে উঠবে না বা 2 এর সমান হবে না, তাই তো? দেখো, এটাকে যদি এটা দিয়ে গুণ করো, সবাই করো তো। ক্যালকুলেটর আছে? ক্যালকুলেটর কই আমার? সবার কাছে ক্যালকুলেটর আছে না? গুণ করো 0.625 0.625 ইন্টু 2, দেখো তো কত হয়? 1.25। 1.25। ঠিক আছে? এই যে দেখো 1 আসছে না, এই 1টাই আমাদের
মেইন কাহিনী। তুমি এবার কি করবা, এই দশমিকের পরে যে অংশটা আসছে সেটা আবার এখানে নিয়ে আসবা, দশমিকের পরে যে অংশটা আছে সেটা আবার এখানে নিয়ে আসবা, আবার 2 দিয়ে গুণ করবা। তাহলে কত হয় দেখো তো, কত হয় দেখো তো, 0.5, 0.5 দশমিকের পরের অংশ, দশমিকের পরের অংশ সেটাকে তুমি আবার এখানে নিয়ে আসবা, আবার 2 দিয়ে গুণ করবা। কতক্ষণ গুণ করতে থাকবা? যতক্ষণ না দশমিকের পরে 0 পাচ্ছ, যতক্ষণ না দশমিকের পরে 0 পাচ্ছ। পাইলাম, আমি কিন্তু দশমিকের পরে 0 পেয়ে গেছি, আমি কিন্তু দশমিকের পরে 0 পেয়ে গেছি, বুঝছো? তাহলে আবার আবার একটু কি করি, দশমিকের পরের যে অংশটা সেটা তুমি লিখবা, সেটাকে ভিত্তি দিয়ে গুণ করবা, কিছু একটা আসবে, সেখানে যে দশমিকের পরের অংশ সেটাকে আবার ভিত্তি দিয়ে গুণ করবা, সেখানে দশমিকের পরে যে ভিত্তি সেটাকে আবার দশমিক 2 দিয়ে ভিত্তি দিয়ে গুণ করবা। কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ না পর্যন্ত দশমিকের পরের অংশ 0 আসতেছে। এবার 0 কে 2 দিয়ে গুণ করতে থাকলে 0 0 হবেই। তারপর তুমি দেখবা দশমিকের আগের যে অংশটা আছে সেটাকে উপর থেকে নিচে লিখবা, 101, বুঝছো? এই 101 খেয়াল করছো, খেয়াল করছো যে 101 সেটাই কি আমাদের এই এতটুকুর বাইনারি ফরম্যাট। দশমিকের পরের অংশের বাইনারি ফরম্যাট হচ্ছে 101। তাহলে এই সংখ্যাটাকে আমি বাইনারিতে রূপান্তর করে ফেলছি, এই সংখ্যাটাকে বাইনারিতে রূপান্তর করে ফেলছি। তোমরা কি বুঝছো? পুরোপুরি ক্লিয়ার? কেন 2 দিয়ে, ব্যাপারটা মজার আছে কিন্তু, দেখো ইনটিউশনটা ধরো, কেন 2 দিয়ে ভাগ করে ভাগশেষ নিছি? কারণ 2 দিয়ে ভাগ করলে ভাগশেষ 0 আর 1 বাদে আর কিছু হইতে পারে না। আমার কি এমন একটা সংখ্যা লাগবে যেখানে 0 আর 1ই আছে। কেন 2 দিয়ে গুণ করে আমি দশমিকের এই পাশটা নিছি? তুমি 2 দিয়ে একটা দশমিক সংখ্যাকে গুণ করো, সেটা জীবনেও 2 হবে না। 2 দিয়ে তুমি যে কোনো দশমিককে গুণ করো, জীবনেও 2 হবে। এই অংশটা হয় 1 হবে না 0 হবে। যেতে নিয়ে আসছি, ধরছো? ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার? এটা করতে দেই, এটা করতে দেই, এটা করতে দেই, দুইটা করতে দেই। 7 to 9, আচ্ছা 7 to 8, 7 to 8 এটাকে বাইনারিতে নিয়ে যাও, এটাকে বাইনারিতে নিয়ে যাও। দেখো একদম ঠাস ঠাস করে ফেলবা। বাইনারি বাইনারি, তাই না? 7 to 8, এখানে কোনো ভগ্নাংশ টগ্নাংশ নাই, ভগ্নাংশ টগ্নাংশ নাই। 7 to 8 দাও 2 দিয়ে ভাগ, কত হয় বলো তো? 2 দিয়ে ভাগ করলে কত হয় সবাই আমাকে একটু বলো। 728, 364, 364 2 দিয়ে ভাগ করলে এটা ভাগশেষ কত? 0। এটাকে 2 দিয়ে ভাগ করলে কত হয় আমাকে সবাই একটু জানাও। এটাকে 2 দিয়ে ভাগ করলে কত হয়? 182, তাই না? 182 ভাগশেষ কত? 0। এটাকে 2 দিয়ে ভাগ করলে কত হয়? 91, তাই না? ভাগশেষ কত? 0। ভাগশেষ কত? 0। এটাকে 2 দিয়ে ভাগ করলে কত হয়? 45, ভাগশেষ কত? 1। এটাকে 2 দিয়ে ভাগ করলে কত হয় আমাকে বলো? 22, ভাগশেষ কত? 1। এটাকে 2 দিয়ে ভাগ করলে 11 দুগুণে 22, ভাগশেষ কত? 0। এটাকে 2 দিয়ে ভাগ করলে ভাগফল কত বলো? ভাগফল কত? 5 দুগুণে 10, ভাগশেষ কত? 1। এটাকে 2 দিয়ে ভাগ করলে ভাগফল কত? 2, ভাগশেষ কত? 1। এটাকে 2 দিয়ে ভাগ করলে ভাগফল কত? 1, ভাগশেষ কত? 0। বড় হয় কিন্তু মাঝে মাঝে, অসুবিধা নেই, এগুলো খুব শর্টকাটে ক্যালকুলেটর দিয়েও করা যায়, শিখাবো। 1 কে 2 দিয়ে ভাগ করলে ভাগফল কত? 0, ভাগশেষ কত? 1। এবার নিচে থেকে উপর পর্যন্ত লিখবা, কাজ শেষ, কাজ শেষ। এমএসবি এলএসবি, তাহলে কত দাঁড়ায় আমাকে বলো তো? এটা আসলে কি দাঁড়ায়? 1011, 1011, 011, 011, 3টা শূন্য। হ্যাঁ 45, ভাগফলের পূর্ণ অংশটা লিখবা, বুঝছো? ভাগশেষও তো লিখতেছি। 45.5, ঠিক আছে, ভাগফলের জাস্ট পূর্ণ অংশটা। 45 দুগুণে 90, হাতে থাকে 1, ওটাই ভাগশেষ, বুঝছো? ভাগফলের পূর্ণ অংশটা লিখবা, মানে ভাগশেষ সহ, একদম পিচ্চিকালে হিসাব করতে না, ভাগশেষ সহ।
ভাজ্য, ভাজক, ভাগফল, ভাগশেষ, যখন তুমি দশমিক সংখ্যা বুঝতে পারতা না ঠিক মতো ওইভাবে। ঠিক আছে, আমি কি বুঝাইতে পারছি? আমি কি বুঝাইতে পারছি? এবার ধরো একটা সংখ্যা 0.825, দশমিকে আসছে না পয়েন্ট, এটাকে আমি তোমাকে বাইনারিতে নিতে বলছি, পারবা? পারবা পারবা? তুমি কি করবা বলো তো? এই যে 0.825 এটাকে 2 দিয়ে গুণ করবা। দেখো তো 2 দিয়ে গুণ করলে কত হয়? আমাকে বলো। 1.65, 1.65। তারপর কি করবা? দশমিকের পরের অংশটা নিয়ে আসো, 0.65, দশমিকের পরের অংশটা, এটাকে আবার 2 দিয়ে গুণ করো, কত হয়? কত হয় বলো তো? 1.3, 1.3, 0.3 কে আবার 2 দিয়ে গুণ করো, 0.6, 0.6 কে আবার 2 দিয়ে গুণ করো, 0.6 আসলে। দেখো এটা কিন্তু অনেক বড় হইতে পারে, আর মাঝে মাঝে এরকমও হইতে পারে যে শেষই হচ্ছে না। হ্যাঁ, তখন একটা সার্টেন ডিজিট, ধরো 5 ডিজিট নিয়ে তুমি ছেড়ে দিবা। দশমিকের ক্ষেত্রে প্রায় লেখো না, 2 দিয়ে যদি গুণ করো কত হয়? 1.2, তাই না? 0.2 কে 2 দিয়ে গুণ করবা, কত হবে বলো তো? 0.4, 0.4 কে আবার 2 দিয়ে যদি গুণ করো, 0.8। বুঝছো সবাই? এবার 0.8 কে তুমি যদি আবার 2 দিয়ে গুণ করো, কত থাকবে? 1.6। এই জিনিসটা চলতেই থাকবে, শেষ হবে না, কারণ তারপর কি আবার 0.6 কে 2 দিয়ে গুণ করতে হবে, সেটা কি? 1.2। এই যে এই সাইকেলটা রিপিট করতে থাকবে। তো যদি এরকম হয় যে রিপিট করতেই আছে, তখন তোমার আসলে আর পুরাটা লেখার দরকার নেই। তুমি কি 4-5 ডিজিট করলেই হয়ে যাবে। সাধারণত এরকম অঙ্ক আসে না, তারপর আমি তোমাকে দেখাই দিচ্ছি। তাহলে এটা করলে কত আসবে জানো? এটা করলে আসবে হচ্ছে 1 1 0 1 0 0 1 1। দশমিক তো অবশ্যই দিতে হবে, একটা পয়েন্ট দিতে হবে, এত প্রায়, এটার পরে আরো আছে ডট ডট। বুঝছো? ক্লিয়ার 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 সবাই সবাই? আচ্ছা, তো আমরা তো কি বাইনারিতে নিছি, অক্টালে পারবো এবার? বলো তো, পারবো? এটাকে 8 বেইজ সংখ্যায় রূপান্তর করতে হবে, 8 বেইজ। তাহলে দেখো তো, 26.625, 26.625 আমি কোন বেইজে নিব? এটা আছে হচ্ছে দশমিকে, নিব হচ্ছে অক্টালে, ভিত্তি 8, তাহলে 26 এইটা। আচ্ছা, তাহলে ফার্স্টে আমি পূর্ণ অংশটা খেয়াল করি। সবাই এখন আমার সাথে সাথে জাস্ট দৌড়াবা। পূর্ণ অংশ 26 কে তুমি 8 দিয়ে ভাগ করো, 26 কে 8 দিয়ে ভাগ করো, তাহলে কত হয় আমাকে বলো তো? ভাগফল কত? 3 8 24, 3 8 24, ভাগশেষ কত? 2। এটাকে যদি 8 দিয়ে ভাগ করো, ভাগফল 0, ভাগশেষ কত? 3। তাহলে নিচের থেকে উপরে, নিচের থেকে উপরে। বুঝছো? এটা হচ্ছে আমাদের এমএসবি, এটা হচ্ছে এলএসবি। তাহলে এটা কি দাঁড়ায়? কি দাঁড়ায়? 32। হ্যাঁ, দশমিকে 26, অক্টালে কত? 32, 32। সুন্দর সুন্দর, অনেকেই পেরে গেছো। এবার আসো ভগ্নাংশ, এবার আসো ভগ্নাংশ। ভগ্নাংশকে কি দিয়ে গুণ করবা? বেইস, বেইস, ভিত্তি দিয়ে গুণ করতে হবে। 0.625, 0.625 এটাকে যদি 8 দিয়ে গুণ করো, কত হয় আমাকে বলো তো? এটা এটা একটু কত হয় আমাকে বলো? 8 ইন্টু 0.625, 8 ইন্টু 0.625, 5 হয়ে গেছে। সুন্দর, তার মানে 5.0। তুমি এটা কতক্ষণ করবা? যখন দশমিকের পরে 0 না আসতেছে, দশমিকের পরে 0 না আসতেছে, তাহলে জাস্ট 5 নিয়ে নিলেই হচ্ছে। 32.5 হবে অক্টালে, 32.5 হবে অক্টালে। সহজ না? সহজ না? আচ্ছা, এবার আসো 6 বেইস। কি বেইস বলো? এটার ভিত্তি কত? 6।
6 বেজ একটা সংখ্যা, আমরা 6 বেজ সংখ্যা কিন্তু পড়ে নেই, তো প্যারা কি, প্রসেস তো সেম। 75 না, ভিত্তি দিয়ে ভাগ করতে থাকবা। 75, এটাকে 6 দিয়ে ভাগ করো, কত হয় বলো তো? 6 11 66, 6 12 72, 6 12 72, ভাগফল কত? 12 ভাগশেষ 3। এটাকে 6 দিয়ে ভাগ করলে ভাগফল 2 ভাগশেষ 0। এটাকে 6 দিয়ে ভাগ করলে ভাগফল কত? 0, ভাগশেষ কত? 2। 203 আসে? সবাই আমাকে বলো, নিচে থেকে উপরে, নিচে থেকে উপরে, এটা ভুল করা যাবে না। পূর্ণ অংশের ক্ষেত্রে নিচে থেকে উপরে, ওটার ক্ষেত্রে উপর থেকে নিচে। তাহলে 75 10, এটা কার ইকুয়াল? 203 এর ইকুয়াল 6 ভিত্তিকের ক্ষেত্রে, 6 ভিত্তিকের ক্ষেত্রে। ক্লিয়ার? ক্লিয়ার ক্লিয়ার। আচ্ছা, হেক্সাডেসিমালটা বাকি আছে, আমরা একটা হেক্সাডেসিমাল রূপান্তর শিখি। আমরা একটা হেক্সাডেসিমাল রূপান্তর একটু শিখি। দাঁড়াও, আমি একটা একটু বের করে দেই। 164, হ্যাঁ আমাদের একটা দশমিক সংখ্যা হচ্ছে 164.625। এটাকে হেক্সাডেসিমালে নিবা। এটাকে কিসে নিবা? হেক্সাডেসিমাল। হেক্সাডেসিমালে নেওয়ার ক্ষেত্রে তুমি কি 16 দিয়ে ভাগ করবা না? বলো তো, সবাই 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 একটু 16 দিয়ে ভাগ করবা, তাই তো? 164, এটাকে কি দিয়ে ভাগ করবা? 16 দিয়ে ভাগ করবা। এখন কথা আছে, তুমি যদি 16 দিয়ে ভাগ করো, ভাগশেষ কারা থাকতে পারে? 16 দিয়ে যদি ভাগ করো, ভাগশেষ কারা থাকতে পারে? 0 থেকে 15 পর্যন্ত। 15 কিন্তু হেক্সাডেসিমালে নাই, এই জিনিসটা মাথায় রাখতে হবে। হেক্সাডেসিমালের 10 মানে এ, হেক্সাডেসিমালে 11 মানে কি? ডেসিমালের 11 মানে বি, 12 মানে সি, 13 মানে ডি, 14 মানে ই, 15 মানে কি? এফ। এই জিনিসটা মাথায় রাখতে হবে, এই জিনিসটা মাথায় রাখতে হবে। তো 16 দিয়ে ভাগ করো, ভাগফল কত হয় বলো তো? ভাগফল কত হয়? 16, 10, ভাগশেষ কত? 4। এটাকে 16 দিয়ে যদি ভাগ করো, ভাগফল কত? 0, ভাগশেষ কত? 10। এই 10 মানে কিন্তু 10 না, 10 মানে কিন্তু 10 না, 10 মানে এ, 10 মানে এ। তো তুমি উপর থেকে নিচে থেকে উপরে যাবা, ঠিক আছে? তাহলে এই যে 164, সেটা কত হয়ে গেল? A4, A4 ডট, A4 ডট। এবার ভগ্নাংশ আসো, 16 ইন্টু 0.625, এটা কত হয় বলো তো? এটাও 10 হয় না? এটা কি 10 হয়? হ্যাঁ, এটাও 10 হয়। এই 10 মানে কিন্তু 10 না, এই 10 মানে এ, বুঝছো? আর তো করার দরকার নেই, কারণ দশমিকের পর 0 চলে আসছে না। আমাকে বলো, দশমিকের পর 0 চলে আসছে না? ঠিক আছে, তাহলে এ পয়েন্ট, এটাই কি হেক্সাডেসিমাল। আমরা কি ক্লিয়ার? তাহলে দশমিক থেকে আমাকে যে কোনো সংখ্যা পদ্ধতি দিলে আমি পারবো। বলো, কনফিডেন্ট? দশমিক থেকে যেটাই দেখ ফাড়ায় ফেলবো, পারবো না? দশমিক থেকে যেটাই দেখ ফাড়াই দিব। এবার আসো উল্টাটা, যেটাই দেখ সেখান থেকে দশমিকে কেমনে আসবো? দেখো, আমরা দশমিকটা নিয়েই করতেছি, দশমিকটা মেইন ফোকাস রেখে, কারণ দশমিক সংখ্যা বোধহয় তুমি ওই ন্যাংটা কাল থেকে পড়ে আসছো, বুঝছো? সুবিধা হবে এই জন্য, এই জন্য। ঠিক আছে, তো এখন আমাদের টার্গেট কি? অন্য যে কোনো ভিত্তি থেকে ডেসিমাল, অন্য যে কোনো ভিত্তি থেকে ডেসিমাল। আচ্ছা, তোমরা আমাকে একটা দশমিক সংখ্যাই বলো, একটা দশমিক সংখ্যাই বলো। ধরো কত? 7 4 3 2 1 9 7। এটা একটা দশমিক সংখ্যা, কথার কথা, এটা একটা দশমিক সংখ্যা, এটার ভিত্তি 10।
অন্য যে কোনো সংখ্যা থেকে দশমিক সংখ্যায় আনা আসলে কিচ্ছু না, স্থানীয় মানে প্রকাশ করা, স্থানীয় মানে প্রকাশ করা। দেখো তো, দেখো দেখো দেখো, এটার ভিত্তি 10। এটাকে আমি যদি স্থানীয় মানে প্রকাশ করি তাহলে কি হবে? 2 ইন্টু 10 টু দি পাওয়ার 0 প্লাস 3 ইন্টু 10 টু দি পাওয়ার 1 প্লাস 4 ইন্টু 10 স্কোয়ার প্লাস 7 ইন্টু 10 কিউব প্লাস এটার স্থানীয় মান কত বলো তো? এটার স্থানীয় মান কত? এই বলো। 10 টু দি পাওয়ার -1, 10 টু দি পাওয়ার -1, তাই না? এটা কিন্তু 1 বুঝায় না, এটা বুঝায় 0.1 পয়েন্ট। এটা কি 9 বুঝায়? না, এটা 0.09 বুঝায়। এই 9 যদি এই ঘরে থাকতো 0.9 বুঝাইতো, এই ঘরে কি 0.09, এটা বুঝায় 0.007। তাহলে এটার স্থানীয় মান কি? 1 ইন্টু 10 টু দি পাওয়ার -1 প্লাস 9 ইন্টু 10 টু দি পাওয়ার -2 প্লাস 7 ইন্টু 10 টু দি পাওয়ার -3। এই কয়টা যোগ করে দেখো তুমি অ্যাকচুয়ালি কি এই সংখ্যাটাই পাবা। এই যে এই সংখ্যাটাই পাবা। সবাই আমার জন্য একটু যোগ করে দেখাও না, সবাই আমার জন্য একটু যোগ করে দেখো, এটাই পাবা। যে কোনো সংখ্যাকে স্থানীয় মানে প্রকাশ করলে আসলে আমরা দশমিক সংখ্যাটাই ফেরত পাই। যে কোনো সংখ্যাকে যদি আমি স্থানীয় মানে প্রকাশ করি, বুঝছো? ক্লিয়ার? পাক্কা ক্লিয়ার? পাক্কা ক্লিয়ার? পাক্কা ক্লিয়ার? সবাই তো ক্লিয়ার? আচ্ছা, এটা বুঝছি। তাহলে আমার কাজ কিছু না আসলে স্থানীয় মানে প্রকাশ করা। এবার ধরো আমি একটা সংখ্যা পদ্ধতি লিখলাম যেটা হচ্ছে বাইনারিতে। যেটা কিসে? যেটা কিসে? বাইনারিতে। এবার বাইনারিটার স্থানীয় মান প্রকাশ করি। এটার স্থানীয় মান কি হবে? 1 ইন্টু 2 টু দি পাওয়ার 0। এটার স্থানীয় মান কি হবে বলো তো? 0 ইন্টু 2 টু দি পাওয়ার 1। এটার স্থানীয় মান কি হবে? 1 ইন্টু 2 স্কোয়ার। এটার স্থানীয় মান কি হবে? 1 ইন্টু 2 কিউব। আমি কি বুঝাইতে পারছি? আমি কি বুঝাইতে পারছি? আমি কি বুঝাইতে পারছি? প্লাস এটার স্থানীয় মান কি? 1 ইন্টু দেখো, এই 10টা আসলে 10 না, এটা জেনারেলিস্টিক ভাবে, জেনারেল উপায় তুমি বলতে পারো এই 10টা আসলে কি? বেস। এই 10টাও সেম কাহিনী। বেইজের মাথায় পাওয়ার গুলা চেঞ্জ হবে, বেইজের মাথায় পাওয়ার গুলা চেঞ্জ হবে। তাহলে এটা কি? 2 টু দি পাওয়ার -1। এটার স্থানীয় মান কি? 2 টু দি পাওয়ার -2, 2 টু দি পাওয়ার -1, -2, -3 প্লাস 2 টু দি পাওয়ার -3। তোমরা একটু কেউ আমার জন্য দয়া করে এটা যোগ করে দিতে পারবা? যোগ করে দিতে পারবা? যেটা আসবে সেটাই আসলে এটার দশমিক। বাইনারির স্থানীয় মানে 2 এর পাওয়ার কেন? এটাই তো শিখাইছি, কারণ ওর ভিত্তি 2, প্রতি 2 ঘর পর পর চেঞ্জ হয়, বুঝছো? 2টা ডিজিট, ওর ডিজিটই তো 2টা, ওর ভিত্তি 2, এই জন্য পাওয়ার, বুঝছো? এখানের 1, এখানের ভ্যালু, এই ঘরের ভ্যালু তার ভ্যালুর দ্বিগুণ, এখানকার ভ্যালুর এই ঘরের ভ্যালু এটার দ্বিগুণ। আমরা দেখছিলাম না যে 2 ঘর পরে যে ওটাকে রিস্টার্ট করে দিচ্ছিলাম, এই ঘরের ভ্যালু এটার দ্বিগুণ, এই ঘরের ভ্যালু এটার দ্বিগুণ। দশমিকের ক্ষেত্রে সেটা 10 ছিল। আমাকে সবাই একটু একটু ক্যালকুলেট করে দাও না, এটা কত আসে? 3 জন 3টা অ্যান্সার লিখছে, কি করুম? আমি ক্যালকুলেট করি, কি করবো আর। 2 কিউব প্লাস 2 স্কোয়ার প্লাস 1 প্লাস 2 টু দি পাওয়ার -1 প্লাস 2 টু দি পাওয়ার -3, 13.625, 13.625। এটা না? এই এগুলা 0, এই যে স্থানীয় মান 1 ইন্টু এটা, 1 ইন্টু এটা, এটা ইন্টু এটা, 13.625 আসছে না? এটাই কি জানো এই জিনিসটার দশমিক? তার মানে যে কোনো সংখ্যা পদ্ধতি তুমি স্থানীয় মান প্রকাশ করলেই কাজ শেষ।
ভাইয়া কেন হইলো? ওটা খুব সহজ। তুমি জাস্ট উল্টা কাজটা করছো না? তুমি বলো তো, তুমি যখন ডেসিমাল থেকে যে কোনো সংখ্যা পদ্ধতিতে গেছিলা, ডেসিমাল থেকে যে কোনো সংখ্যা পদ্ধতিতে গেছিলা, কি করছিলা? পূর্ণ অংশকে ভাগ করছিলা, ভগ্নাংশকে গুণ করছিলা, পূর্ণ অংশকে ভাগ করছিলা, ভগ্নাংশকে গুণ করছিলা। তাহলে এনিথিং থেকে যদি এখানে আসতে চাও, উল্টা কাজটা করতে হবে না, পূর্ণ অংশকে গুণ করতে হবে, ভগ্নাংশকে ভাগ করতে হবে। তাই কিন্তু হয়েছে। দেখো পূর্ণ অংশগুলোকে কিন্তু গুণ করা হয়েছে, গুণ করা হয়েছে না? ভগ্নাংশগুলোকে যদিও দেখানো হচ্ছে গুণ করা, কিন্তু আসলে ভাগ করা হয়েছে না? ভাই এটা দেন নাই? আরে কিন্তু জিরো, জিরো ইন্টু টু টু দি পাওয়ার মাইনাস টু। বুঝছো যে কোয়েশ্চেন করছো? স্থানীয় মানে কি? ডিজিটের সাথে স্থানীয় মানটা গুণ করা লাগে। ডিজিটের সাথে স্থানীয় মান জিরো ছিল না, এই জন্য আমি বুদ্ধি করে জিরো দেই নাই। কেন শুধু শুধু টাইপ করব? এই সবাই বুঝছো? তাহলে অন্য যে কোনো ভিত্তি থেকে, অন্য যে কোনো ভিত্তি থেকে তুমি ডেসিমালে পারবা না? পারবা? জাস্ট স্থানীয় মান, আর কিচ্ছু না, আর কিচ্ছু না। বলো এটাকে আমি দশমিক সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করব। খেয়াল করো, খেয়াল করো। 1 0 1 1 0 1 0 .101। দেখো এই জিরোর স্থানীয় মান কত? 0 ইন্টু টু টু দি পাওয়ার 0 প্লাস এই 1 এর স্থানীয় মান কত? 1 ইন্টু টু টু দি পাওয়ার 1 প্লাস এই জিরোর স্থানীয় মান কত? 0 ইন্টু টু টু দি পাওয়ার 0। এই 1 এর স্থানীয় মান, এই সর্বনাশ, টু টু দি পাওয়ার 0 টু টু দি পাওয়ার 1, এই যে স্থানীয় মানগুলো এমনে যাবে, বুঝছো? টু টু দি পাওয়ার 0 আসলে 2 না, বেস টু দি পাওয়ার 0, বেস টু দি পাওয়ার 0, বুঝছো? এটা অক্টাল হলে এটা স্থানীয় মান হইতো টু টু দি পাওয়ার 0 না হয় 8 টু দি পাওয়ার 0, টু টু দি পাওয়ার 1, 2 স্কয়ার, 2 কিউব, টু টু দি পাওয়ার 4, টু টু দি পাওয়ার মাইনাস 1, টু টু দি পাওয়ার মাইনাস 2, টু টু দি পাওয়ার মাইনাস 3। এগুলাকে জাস্ট স্থানীয় মান দিয়ে গুণ করে তারপর যোগ করে দিবা। তারপর 2 স্কয়ার ইন্টু 0, 0 ইন্টু 2 স্কয়ার, 1 ইন্টু 2 কিউব, 1 ইন্টু 2 টু দি পাওয়ার 4 প্লাস 1 ইন্টু 2 টু দি পাওয়ার মাইনাস 1, 0 ইন্টু 2 টু দি পাওয়ার মাইনাস 2 প্লাস 1 ইন্টু 2 টু দি পাওয়ার মাইনাস 3। কাজ শেষ। যেটা আসবে সেটাই ডেসিমাল। 26.625। বাহ, এবার সবার অ্যান্সার একরকম আসছে। ও এটা তো আগের অঙ্কটাই, উল্টাটা। আমরা এটাকেই বাইনারিতে নিছিলাম। এই বুঝছো? জাস্ট স্থানীয় মানে প্রকাশ করলেই হবে। এখন কেন হচ্ছে এটার উত্তরটা আশা করি বুঝে গেছো। জাস্ট উল্টা কাজটা করছি। তুমি যখন দশমিক থেকে বাইনারিতে আসতেছিলা, এই অংশ পূর্ণ অংশ কেমনে পাইছো? ভাগ করে করে পাইছো। এটা কেমনে পাইছো? গুণ করে করে। তাহলে উল্টা করতে হলে কি করতে হবে? এটাতে গুণ করতে হবে, এটাতে ভাগ করতে হবে। সেই কাজটাই করছে, সেই কাজটাই করছে। বলো পারবা? এটাকে ডেসিমাল। সবাই 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 3701.60, পরে জিরো ম্যাটার করে না, বুঝছো? এই দিকের জিরো আর এই দিকের জিরো ম্যাটার করে না, ম্যাটার করে না। এটা কেমনে আছে? কোন সংখ্যা পদ্ধতিতে আছে? কোন সংখ্যা পদ্ধতিতে আছে? অক্টালে, অক্টালে, তাই না? তো স্থানীয় মানগুলো আমি একটু লিখি। 8 টু দি পাওয়ার 0, 8 টু দি পাওয়ার 1, 8 স্কয়ার, 8 কিউব, 8 টু দি পাওয়ার মাইনাস 1, 8 টু দি পাওয়ার মাইনাস 2, 8 টু দি পাওয়ার মাইনাস 3। ক্লিয়ার? তাহলে আমরা একটু লিখি। 1 ইন্টু 8 টু দি পাওয়ার 0 প্লাস 0 ইন্টু 8 টু দি পাওয়ার 1 প্লাস 7 ইন্টু 8 স্কয়ার প্লাস 3 ইন্টু 8 কিউব। তোমরা কিন্তু অনেক কিছু শিখে ফেলছো, বুঝছো? প্রথম ক্লাসে ইউজুয়ালি এত কিছু কেউ শিখে না, কিন্তু তোমরা অনেক অ্যাটেন্টিভ ছিলা, আমি অনেক ফাস্ট গেছি। তুমি যতটুকু শিখছো ওখান থেকে 4 নাম্বার কনফার্ম করে আসতে পারবা। আজকে এইচএসসি পরীক্ষা দিলে আজকে এটা একটু হিসাব করে দেখবা, যেটা আসবে সেটাই কি। ক্লিয়ার? ক্লিয়ার 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 ক্লিয়ার। এবার আসে একটা হেক্সাডেসিমাল সংখ্যা।
একটা হেক্সাডেসিমাল সংখ্যা, দেখো 3FC.2B, এটা কেমনে আছে? কেমনে আছে? হেক্সাডেসিমাল। কেমনে আছে? হেক্সাডেসিমাল। হেক্সাডেসিমাল। তাহলে বলো এটার স্থানীয় মান কত? 16 টু দি পাওয়ার 0, 16 টু দি পাওয়ার 1, 16 স্কয়ার, 16 টু দি পাওয়ার -1, 16 টু দি পাওয়ার -2। বুঝছো? 16 আসলে বেইজের মাথায়, বেইজের মাথায়। তো এটা কি ছিল? হেক্সা। এটা কি ছিল? হেক্সা। ডেসিমালে সি মানে কত? খবরদার সি মানে সি না কিন্তু। এ মানে 10, বি মানে 11, সি মানে 12, ডি মানে 13, ই মানে 14, এফ মানে 15। ক্লিয়ার? তাহলে দেখো কি হয়। সি মানে কত? সি মানে কত? 12, 12 ইন্টু 16 টু দি পাওয়ার 0 প্লাস এফ মানে কত? 15, 15 ইন্টু 16 টু দি পাওয়ার 1 প্লাস 3 ইন্টু 16 স্কয়ার প্লাস 2 ইন্টু 16 টু দি পাওয়ার -1 প্লাস বি মানে কত? 11, 11 ইন্টু 16 টু দি পাওয়ার -2। ক্লিয়ার? সবাই সবাই ডান? বুঝছি? ডান। তো এর মাধ্যমে আমাদের আজকের ক্লাসটা শেষ হলো। তো আজকে আমরা কি দেখছি? সংখ্যা পদ্ধতি শিখছি, বিভিন্ন ধরনের সংখ্যা পদ্ধতি দেখছি, এগুলা কেমনে মানুষজন বানাইছে সেটা দেখছি, তাই না? যেটা মানুষের বানাইতে হাজার হাজার বছর লাগছে, সেটার বেসিক কিন্তু আমরা আজকে ক্লাসের 10 মিনিট, শুরুর 10 মিনিটে দেখে ফেলছি, তাই না? তারপর কি দেখছি? তারপর দেখছি হচ্ছে ডেসিমাল থেকে যে কোনো সংখ্যা পদ্ধতি কিভাবে রূপান্তর করতে হয়, তারপর যে কোনোটা থেকে ডেসিমালে কেমনে রূপান্তর করতে হয়। আচ্ছা, আমাদের আরেকটা জিনিস বাকি আছে, দেখি তো কাদের বুদ্ধি আছে। আমরা এই প্রথম দুইটা কিন্তু দেখে ফেলছি। ডেসিমাল ব্যতীত অন্য দুইটা সংখ্যা পদ্ধতির পারস্পরিক রূপান্তর, ধরো আমি বললাম অক্টাল থেকে হেক্সাডেসিমাল, তুমি কেমনে যাবা? যাদের একটু চিকনা বুদ্ধি আছে ওরা অলরেডি জানো। আমি পড়াবো না, দেখি কার চিকনা বুদ্ধি আছে, একটু চিন্তা করবা, সবাই বাসায় চিন্তা করবা। আমি জাস্ট বলে দিই, সরাসরি আমরা যাব না, আমরা যাব ভায়া হয়ে। আমরা মাঝখানে একজন ভায়া হয়ে তারপর যাব, বলো তো? ডান? ঠিক আছে, ঠিক আছে, আমরা নেক্সট ক্লাসে এগুলো ভালো করে দেখবো। তো আল্লাহ হাফেজ, আমাদের আইসিটির প্রথম ক্লাস শেষ। হ্যাঁ, এই তো যে বা তোমারটা ঠিক আছে। তারপর হচ্ছে মাহমুদুল হাসান, মাহমুদুল হাসান হচ্ছে বেশি পণ্ডিত, ও আগে পড়ে আসছে, এসে পণ্ডিতই করতেছে। ঠিক আছে, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ।